হে, আই এম ওয়াকিল। ও জানে তুই ওয়াকিল, আর ও এইটাও জানে তোর সাথে আমার বিয়ে ঠিক করা। তাই ভাব দেখিয়ে লাভ নাই, চল বাসায় যাই। আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, সব যখন জানে তাহলে আর হবে না। আগামীকাল আরেকটার সাথে যে ব্যাপারে না জানে। তুই কি ফালতু কথা বন্ধ করবি? হ্যাঁ, করলাম। এখন বাসায় চল। আচ্ছা, আমি তোর থেকে কত বছরের বড়? 2 বছর। আমাকে কি তুমি করে বলতে পারিস না? তোর বান্ধবীরা মনে করবে আমি তো ছোট ভাই। আমি এত কিছু বলতে পারবো না, ছোটবেলা থেকে তুই বলছি, এখনো বলবো। তোর ফিউচার স্বামী হই, তাই একটু সম্মান করে কথা বলিস। তোর মতো লুচ্চাকে আমার স্বামী ভাবতেই ঘৃণা করে। তাহলে এক কাজ কর, দাদুকে বলে দিয়ে তুই আমাকে বিয়ে করবি না? তোর এত শখ হলে তুই বল। তুই তো বললি আমাকে তুই ঘৃণা করিস, তাহলে তুই বলে দে, দুজনেরই লাভ হবে। গাড়ি থামা। কি হয়েছে? বাইক থেকে নেমেই বললো, আমার জন্য আইসক্রিম নিয়ে আয় দোকান থেকে। তুই খাবি? তুই যা, আমি পারবো না। আমার কাছে টাকা নাই, তুই যা। সরি, আমি পারবো না। আনবি না তো? না, আমি পারবো না। ওকে, নো প্রবলেম, বাসায় চল। এ বলে আবার বাইকে এসে বসলো। আমি আর কিছু না বলে বাসায় চলে আসলাম। গাড়ি রেখে রুমে যেতে শুনতে পেলাম, দাদি, দাদি, বড় মা, মা, বাবা, এইদিকে আসো। কি হয়েছে? এসেই চিল্লানি শুরু করে দিলি কেন? আমি কি সাধে চিল্লাচিল্লি করছি? কি হয়েছে বল, কান্না করছিস কেন? তোমার আদরের বাদর ছেলে ওয়াকিল আজ কি করেছে জানো? এই শালা ওয়াকিলের বাদর কি করছে বল? আজ আমি ক্লাস শেষ করে এসে দেখি ওয়াকিল উমার সাথে হেসে হেসে কথা বলছে, আর উমাকে আইসক্রিম খাওয়াচ্ছে। ও মা, কে? আর ওকে আইসক্রিম দিয়েছে? হুম, উমা আমার বান্ধবী, আর শুধু আইসক্রিম দেয়নি, খাইয়েও দিয়েছে। আর আমি বলতেই আমাকে থাপ্পড় দিছে। কি বললি? আমি কখন ওমাকে আইসক্রিম দিছি? আর ওমাটাকে সেটাই তো আমি জানি না। দেখছো দাদু, চোরের মায়ের বড় গলা, আমাকে আইসক্রিম দেয়নি আর কি বড় বড় কথা বলছে। দাদু সব মিথ্যে বলছে, আমি ওমাকে চিনি না। আর আমার কাছে টাকাও ছিল না, তাই আইসক্রিম কিনে দেয়নি, এর জন্য মিথ্যা বলছে। চুপ কর। একে তো আমার নাতনিকে আইসক্রিম দিসনি, তার উপর আবার থাপ্পড় দিলি। হ্যাঁ দাদু, এই গালে মারছে, খুব ব্যথা করতেছে এখন। দেখনি তো, মিথ্যা বলার অভ্যাস পাল্টা, নাহলে অনেক পস্তাবি পড়ে। হারামজাদা, একে তো আমার নাতনিকে থাপ্পড় মারছিস, তার উপর আবার বড় বড় কথা বলিস। আজ রাতে তোর খাবার নেই, যা এখান থেকে। আমি এখানে না থেকে রুমে চলে আসলাম। দাদুর সামনে থাকলে আমার শাস্তি আরও বেড়ে যেতে পারে। এখন বলেছে রাতের খাবার নেই, পরের বার বলবে রাতে বাসায় জায়গাও নেই। তখন কি করব আমি? আর দাদু যা বলে তাই করে। যদি বলে আজকে থেকে 1 মাস বাসায় আমার জায়গা নেই, তাহলে আমি আর 1 মুহূর্ত বাসায় থাকতে পারবো না। আর 1 মাসের মধ্যে বাসার আশেপাশেও আসতে পারবো না। তাই যতটুকু সাজা পাইছি তা মাথা পেতে নিয়ে রুমে চলে আসলাম। কিছু সময় পরে নিতু আমার রুমে আসলো। ওকে দেখে আমি না দেখার ভাব করে আমার কাজ করতে লাগলাম। কি করিস রে? আমি নিশ্চুপ হয়ে আছি। কি হলো, কথা বলিস না কেন? আমি কোনো কথা না বলে আমার কাজ করতেই লাগলাম। কি হলো, কথা বলিস না কেন? আমার গলা পিছন থেকে জোরে ধরে বলল, ছাড় আমাকে। ওর হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আরো জোরে ধরে বলল, এই ওয়াকিল, আমাকে নিয়ে ঘুরতে যাবি আজ? পারবো না, আমার কাছে টাকা নেই। এই দেখ, দাদু আমাকে টাকা দিছে, চল যাই। আমার শার্টের কলার টেনে ধরেই বলল, পারবো না বললাম তো। নিতু কিছু না বলে চলে যেতে লাগলো। আমি আবার কাজে লেগে গেলাম। হঠাৎ আমার রুমের দরজা লক করার শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে দেখি নিতু দরজার ভিতর থেকে লক করে আমার দিকে আসছে। কি হয়েছে তোর? দরজা লক করলি কেন? নিতু কোনো কথা না বলে আমার দিকে আসতে লাগলো। আমার কাছে এসে পায়ের উপর পা রেখে শার্টের কলার ধরতে লাগলো। আমি হাঁ করে ওর কাজ দেখছি। কি করছিস? যা এখান থেকে। আমার শার্টের কলার চেপে ধরে ওর কাছে নিয়ে বলল, তুই যাবি কি না? যাব না, তুই একা যা। যাবি না? না 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 না। আমি আর কিছু বলতেই পারলাম না। নিতু আমার ঠোঁট চেপে ধরলো। ও ঠোঁট দিয়ে আমার বুকে ধুকপুক করা শুরু হয়ে গেছে। যত সময় যাচ্ছে ধুকপুক করা বেড়েই চলছে। আজ হঠাৎ কি হলো নিতু ঠিক বুঝতে পারছি না। এরা কি এমন তো করেনি কোনোদিনও। আজ আমাকে কিস করলো। ওর ছোঁয়া পেয়ে মাথা পুরো হ্যাং হয়ে গেছে। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎ নিতুর কথায় আমার ধ্যান ভাঙলো। এখন বল, যাবি কি না আমাকে নিয়ে? তুই 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 এটা কি কি করলি? এই বলে ও আমার দিকে মুখ এগিয়ে নিয়ে আসতে লাগলো। কেন বুঝিসনি কি করলাম? না বুঝলে আবার বুঝিয়ে দেই। বুঝেছি বুঝেছি, আর লাগবে না। তুই এটা কোত্থেকে শিখেছিস? আর আমাকে করলি কেন? আমার স্বামীকে আমি করছি, তাতে তোর কি? তাড়াতাড়ি রেডি হয়ে নে। আলতো করার হাত দিয়ে আমার মুখ ছুঁয়ে চলে গেল। আমি আম্মক হয়ে যাচ্ছি নিতর আচরণে। কি থেকে কি করছে কোনো তাল নেই। এরা কেমন করেনিও। আজ কি হলো ওর?
আর এত পেকেছে কি করে? যে মেয়ে আমার কাছে আসতেই শুধু ঝগড়া করতো, সেই মেয়ে এত রোমান্টিক হলো কি করে? বসে বসে এইসবই ভাবছিলাম। কিছু সময় পরে আবার নিতু আসলো। দরজার সামনে এসে বলল, কি হলো, যাবি না আমাকে নিয়ে? বললাম তো যাবো না। তোকে সোজা কিছু বললে হয় না, বাঁকা করে বলতে হয়। এখন দাদুকে নিয়ে আসবে এটা আমি ভালো করে জানি। আর দাদু নিতুর কথায় চলে, বলতে গেলেই নিতু যা বলে তাই করবে। দাদু বকা শোনার জন্য রেডি হতে লাগলাম। রুমে ঢুকেই বললো কথাটা। পিছু পিছু নিতু আসছে। কোথায় যাবি এখন? কোথায় আবার তোমার আদরের নাতিকে নিয়ে যাবো? শাড়ির বোতাম লাগাতে লাগাতে কথাগুলো বললাম। কি রে, তুই তো বললি ও না করছে। আগে তো না করছে। কানের ডাক্তার দেখা তাড়াতাড়ি, না হলে কিছুদিন পর আর কান কাজই করবে না। দাদু কোনো কিছু না বলে চলে গেল। নিতু কিছু সময় দাঁড়িয়ে বেঁচকে কেটেই চলে গেল। আমি রেডি হয়ে বাইকের চাবি নিয়ে রুম থেকে বের হয়ে দেখি নিতু দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে বাইরে চলে আসলাম। নিতু আমার পিছু পিছু আসলো। গ্যারেজ থেকে বাইক নিয়ে রওনা দিলাম। কোথায় যাবে ঠিক জানি না। কোথায় যাবে এখন? কোনো পার্কে চল। পাশের একটা পার্কে চলে আসলাম। বাইক রেখে ভিতরে গেলাম। আমি আর নিতু। আমি হাঁটছি, নিতু হাঁটছে। আমি থেমে গেলে নিতুও থেমে যায়। এক কথায় আমাকে ফলো করছে ও। কিছু সময় এভাবে আমার আর ভালো লাগলো না, তাই নিতুকে বললাম, এখানে কিসের জন্য আসছিস? তোর সাথে হাঁটার জন্য। আমার হাঁটতে ইচ্ছে করছে না, আমি এখন বসবো। এটা বলে একটা চেয়ারে বসে পড়লাম। আমার পাশে বসে বলল, আমিও বসবো। তুই আমাকে ফলো করিস কেন? হ্যাঁ, তো কি করব? আমি তোর সাথে আসছি, তাই তুই যা করবি আমিও তা করব। আমার এখন আকাশে উঠতে ইচ্ছে করছে। আমারও। তুই যা আকাশে উড়। তুই গেলে আমিও যাব। যা ইচ্ছা কর। তুই যা করবি আমিও না করব। আচ্ছা, আমি তোর থেকে বড়, তুই আমাকে তুমি বলতে পারিস না? তুই আমাকে তুই করে বলিস কেন? আপনি এখন চুপ থাকেন। তুই আমাকে আপনি বললি কেন? আমার ইচ্ছে হয়েছে, তুই আপনি বল। না, আমি তোর থেকে ছোট, তুই আমাকে তুই করে বলবি। আমি তো তোর থেকে বড়, তুই আমাকে তুমি করে বল। না, আমি পারবো না। তুই আমাকে তুই বলবি, আমিও তুই বলবো। হায় আল্লাহ, এখন পাগলের পাল্লায় আমাকে ফেললে। আমি পাগল না, পাগলি। চুপ। নিতো আর কিছু না বলে গাল ফুলে বসে আছে। এই হলো আরেক সমস্যা, কিছু বললে গাল ফুলে বসে থাকে। এখন ওর গাল ফোলানো কমাতে হবে, নাহলে বাসায় গিয়ে আমার খবর করে ছাড়বে। তাই ওর জন্য আইসক্রিম আনার জন্য বসা থেকে উঠতেই নিতু আমার সাথে উঠলো। আমি আইসক্রিমের দোকানে গেলাম, ও গেল। নিতুর ফেভারিট আইসক্রিম ওর হাতে দিতেই ওর রাগ কমে গেল। কিন্তু যখন টাকা দিতে যাব তখন ঘটলো বিপত্তি। পকেটে হাত দিয়ে দিকে টাকা তো দূরের কথা, পকেটে একটা কাগজে নেই। পকেটে হাতে নিতুর দিকে অসহায় অবস্থায় তাকালাম। চোখ দিয়ে ইশারা দিয়ে বললাম পকেট ফাঁকা। তারপর আর কি, নিতু টাকা দিয়ে আবারও গাল ফুলে হাঁটা শুরু করলো। সাথে আমিও গেলাম। হঠাৎ করে ঘটলো আরেক বিপত্তি। নিতুর সাথে হাঁটতে হাঁটতে কখন যে একটা মেয়ের সাথে ধাক্কা খাইছি বলতেই পারি না। আমি মাটিতে পড়া অবস্থায় মেয়েটা আমাকে ধরে ফেললো। শালা, আমি তো মেয়েটাকে দেখে অবাক। এই মেয়ের কেউই না, আমার ক্লাসমেট জুই, যে একসময় আমার ক্রাশ ছিল। কিন্তু আমার খবর খারাপ ছিল, তাই আর কিছু বলতে পারিনি। চোখ কোথায় রেখে ঘুরিস? আরে জুই, কেমন আছিস? এতদিন পর তোর সাথে দেখা হলো। ভালো, তুই কেমন আছিস? ভালো আছি, তাই কি খবর তোর? আমরা যে সাথে আছি তা কি চোখে দেখিসনি? ধাক্কা তো তোর সাথে খাইনি, তাই তোকে দেখিনি। সুন্দরী দেখে ধাক্কা খাবেন, তাহলে আমাদের দেখবেন কি করে? আরে রাখ তো ফালতু কথা। এখানে কি কর তোমরা? কিছু না, ঘুরতে আসলাম। তুই? কিরে, তুই আসবি না আমি চলে যাব? একটু দাঁড়া, আমি আসছি। নিতুর দিকে চেয়ে দেখি রেগে চোখ দুইটা বেরিয়ে আসতে চাইছে। তোর গার্লফ্রেন্ড নাকি? না, কাজিন। তা তোরা একা একা, বাচ্চা কাচ্চা কোথায়? বাচ্চা কাচ্চা মানে? এত অবাক হওয়ার কি আছে? আমাদের বিয়ে হলে তো বাচ্চা কাচ্চা হবে। কেন, তোদের বিয়ে হয়নি এখনো? আমাদের কি বিয়ের বয়স হয়েছে যে বিয়ে হবে? না, আপনার এখনো কচি খুকি। আচ্ছা, আমাদের কথা রাখ। তোর অবস্থা কি? পড়াশোনা কেমন চলছে? অবস্থা বেশি ভালো না, আর পড়াশোনা ছেড়ে দিছি। ওহ, শুনলাম তোর নাকি বিয়ে হয়ে গেছে। ওর বিয়ে হবে কেন? ওর তো বিয়ে করার কথা। জুই যেটা বলছে ওটাই হয়েছে, তবে এখনো পুরোপুরি হয়নি। মানে? মানে এখনো বিয়ে হয়নি, তবে কাবির নামা করে আমাকে খাঁচায় ঢুকানো হয়েছে। তার মানে যা শুনেছিলাম সব সত্যি? হ্যাঁ। নিতু দিকে ইশারা করে বলল, ওইটা কি তোর হবু বউ? কি করে বুঝলি? ওর হাব ভাব দেখে বুঝলাম আজ বাসায় গেলে তোর খবর আছে। সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। কি বললি ঠিক বুঝলাম না। বাসায় যা, তারপর সব বুঝবি। আমরা এখন আসি, ভালো থাকিস। ওকে, তোমরা ভালো থেকো। ওরা চলে গেল ওদের রাস্তায়, আর আমি চলে আসলাম নিতুর কাছে। নিতুর চেহারার দিকে চাওয়া যাচ্ছে না, খুব রেগে আছে বোঝাই যাচ্ছে।
এত সময় আমাদের থেকে কিছু দূরে দাঁড়িয়েছিল। আমি ওর কাছে যেতেই, শেষ হলো তোর পিরিত করা? না, কাল আবার দেখা করার কথা বলেছে। কি বলছে কাল আবার দেখা করার জন্য? হ্যাঁ। তুইও কি দেখা করবি? করবো না কেন? ওই যে নীল ড্রেস পরা মেয়েটা যার সাথে আমি ধাক্কা খাইছি, সে কে জানিস? আমার জানার কোনো ইচ্ছা নাই, তুই চল, আমি এখনই বাসায় চলে যাব। এই বলে হাঁটা শুরু করলো। আরে শোন না, ও আমার কলেজ লাইফের ক্রাশ ছিল। ভাবছিলাম ওকে প্রপোজ করব, কিন্তু তার আগে দাদা তোকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। আমার কথা শুনে সে দাঁড়িয়ে গেল। কে বলেছিল আমাকে গলায় ঝুলানোর জন্য? যা না, তোর ওই পেতনির গলায় ঝুলে যা। তোর জন্য পারলাম না, না হলে কিছু একটু করেই ফেলতাম। নিতু আর কিছু বললো না। ওর চোখের দিকে তাকিয়ে দেখি চোখে পানি চলে আসছে। আমি আর কিছু বললাম না, বাসায় চলে আসলাম। বাসায় এসে নিতু কোনো কিছু না বলে ও রুমে চলে গেল। দাদু 2বার ডেকেছে, কিন্তু ও কিছু না বলে চলে গেল। আমি আমার রুমে চলে আসলাম। কিছু সময় পরে দাদু চিল্লানি শুরু হয়ে গেল। কি জন্য চিল্লাচিল্লি করতেছে তা আমার বোঝা হয়ে গেছে। নিতু কিছু বলেছি কিনা সেটা আমি জানি না, তবে নিতু যে কান্নাকাটি করেছে সেটা দেখে দাদু আমাকেই বকা দিচ্ছে। আম্মু রুমে আসলেন। তুই নিতুকে কি বলেছিস? আমি তো কিছু বলিনি। তাহলে ও রুমে বসে কান্না করছে কেন? আমি কি জানি ও কেন কান্না করতেছে? এখনই যা, ওর কান্না থামা, না হলে আজ কি হবে কে জানে। তোর দাদু চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, শুনছিস না? ও কান্না করছে তাতে আমি কি করবো আম্মু? ও তোর সাথে ছিল, তাই তুই ওর কান্নার জন্য দায়ী। ও কান্না করলে আমার দোষ হয়ে যায়? এখন গিয়ে ওর কান্না থামা, না হলে আজ বাসায় জায়গা হবে না। এ বলে আম্মু চলে গেল। নিতু কিসের জন্য কান্না করছে? আজ বিকেলবেলা ওর টাকা আইসক্রিম খাওয়ার জন্য? না, এমন হওয়ার কথা তো না। তাহলে কিসের জন্য? আমি জুইয়ের সাথে ধাক্কা খেয়েছি, আর আমি তো এটা ইচ্ছে করে করছি নাকি? এতে তো আমার কোনো হাত নেই। তাহলে জুইদের সাথে কথা বলার জন্য? না, ও তো আমার বন্ধু, ওর সাথে কথা বলতে পারি। তাহলে কি ওকে জুইয়ের ব্যাপারে বলছি তাইও কান্না করছে? যাই হোক, কাছে গিয়ে দেখি কিসের জন্য কান্না করছে। চুপি চুপি চলে গেলাম নিতুর রুমে। গিয়ে দেখি শুয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কি রে, তোর কি হয়েছে? কিসের জন্য কান্না করছিস? কিছু না। এই নে তোর টাকা। আমি নিশ্চিত তুই আইসক্রিমের টাকার জন্য কান্না করছিস। আমি কি বলছি টাকা দেওয়ার জন্য? তাহলে নিশ্চয়ই আমি যে তুই সাথে ধাক্কা খেয়েছি এই জন্য। তখন তো আমি দেখিনি এই দিক থেকে কেউ আসছিল। আমি তো তোর রাগ ভাঙানোর জন্যই তোর পিছু পিছু আসছিলাম। আর হঠাৎ করে কি হয়ে গেল? এখন আগের মতোই ফুপিয়ে বলল, তুই যা এখান থেকে। আমার সাথে ওর কোনো সম্পর্ক নাই। ও তো আমার ক্লাসমেট, তাই ওর সাথে একটু কথা বলছি। বলছি না এখান থেকে যাওয়ার জন্য। সত্যি বলছি, আমি জুইকে পছন্দ করতাম, কিন্তু কিছুই বলিনি। বলতে চাইছিলাম, কিন্তু দাদা তোর সাথে আমার কাবিননামা করে দিলেন। এরপর থেকে ওইসব ভুলে গেছি। আর কোনোদিনও কোনো মেয়ের উপর ক্রাশ খাইনি। এক এক করে সবকিছু বলে দিলাম, কিন্তু কিছুই হলো না। তোকে বলছি না যাওয়ার জন্য। এই বলে আমাকে টেলে রুম থেকে বের করে দিল। নিতু রুম থেকে বের হয়ে নিজের রুমে যেতে লাগলাম। তখন দিকে দাদু বাসার মেইন দরজার দিকে ইশারা দিয়ে বলছেন বাসা থেকে বাইরে যাওয়ার জন্য। অসহায়ের মতো আম্মুর দিকে তাকালাম। আম্মু কিছু বলছে না। ছোট চাচা চাচির দিকে তাকালাম, সমান অবস্থা। তার কিছু করার নাই। মাথা নিচু করে চলে আসলাম বাইরে। এখন কি করব? যাওয়ার মতো তো কোনো জায়গাও নেই। পকেটে মাত্র 50 টাকা আছে। নিতুকে দেওয়ার জন্য নিছিলাম, ও নেয়নি বলে পকেটে আছে। এই টাকা দিয়ে ফুটপাতের দোকানে খাবার দোকানে গিয়ে বড় জোর 1 প্লেট ভাত আর একটা ডিম ভাজি পাওয়া যাবে। এর থেকে বেশি কিছু পাওয়া যাবে না। তার কোথাও না গিয়ে মেন গেটের পাশে বসার জায়গা আছে, সেখানে বসে পড়লাম। মশাগুলো ফ্রি ইন্টারনেটের মতো আমার রক্ত পাইছে, তাই যে যেমন পাইছে খাওয়া শুরু করছে। 1 ঘন্টা পরে ভাইয়া বাসায় আসলেন। আমাকে এখানে দেখে কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তা আজ কি জন্য এই শাস্তি ভোগ করতে হচ্ছে? কি আর, আমার মহান দাদা সাহেব মহান একটা কাজ করে গেছেন সেই জন্য। যাক, আল্লাহ আমাকে এই যাত্রা থেকে বাঁচাইছে। ভাইয়া, আজ রাত থাকার মতো একটা ব্যবস্থা করে দাও, এখানে খুব মশা কামড়াচ্ছে। আমার কাছে কোনো উপায় নাই, তবে আজ মশার কয়েল কিনেছি, সাথেই আছে, তুই একটা রেখে দে। কয়লা আগুন ধরাবো কি করে? আশেপাশে কোনো দোকান থেকে আগুন নিয়ে আয়। ভাই আমার হাতে কয়েল দিয়ে চলে গেল। এই অপরাধের শাস্তি আমাদের বাসায় সব পুরুষরাই ভোগ করেছে। দাদাও মনে হয় করেছে। আমার দাদা কি করে যে এই বুড়িকে বিয়ে করেছে আর কি করে যে সংসার করেছে উনিই ভালো জানেন। এখানে বসে মশার কামড় না খেয়ে হাঁটা শুরু করলাম। কোনো দোকানে গিয়ে কয়েল জ্বালে কিছু খেয়ে আসবো এই 50 টাকা দিয়ে। এখন ফুটপাতের খাবার দোকানগুলো বন্ধ করে চলে গেছে। না হয় ডিম ভাতি খেয়ে নিতাম। কথায় আছে না, নাই মামু থেকে কানা মামুই ভালো। তাই মাংস খাওয়ার চেয়ে এখন ডিম খেয়ে পার করে দিতাম। কিন্তু ডিমটা আমার কপালে নাই। তার কি করা, একটা কেক আর 1 বোতল পানি নিয়ে আর কয়েলটা জ্বালিয়ে চলে আসলাম বাসার কাছে। বসে বসে কেক খেয়ে পানি খেয়ে বসে বসে ঝিমোতে লাগলাম। ঘুম চলে আসলো। মশাগুলো এখন আর কিছু করতে পারছে না কয়েলের জন্য। হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না।
আমার ঘুম ভেঙে গেল। আশেপাশে তাকাতে লাগলাম, কিছুই দেখলাম না। উপরে তাকাতে দেখি নিতু ছাদের উপর থেকে আমাকে ডাকছে। ওই উপরে চলে আয়, সবাই ঘুমিয়ে গেছে। আমি মাথা নিচু করে বসে আছি। কি হলো, বসে বসে মশার কামড় খেতে খুব ভালো লাগছে তাই না? আমি কোনো কথা না বলে চুপ করে আছি। আর একবার বলবো, আসতে হলে আয়, না হলে আমি দরজা লাগিয়ে দিব। এখানে বসে মশার কামড় না খেয়ে উপরে গেলে ভালো হবে। আর আমি তো নিজে চেয়ে যাচ্ছি না, কোনো সমস্যা হবে না। তাই অনেক কষ্ট করে আম গাছ দিয়ে উপরে গেলাম। চুপি চুপি আমার পিছু পিছু আয়। এই বলে চলে যেতে লাগলো। আমি এর কথা মতো পিছু পিছু যেতে লাগলাম। ওইদিকে কোথায় যাস? আমার রুমে যাব। আমি ফিস ফিস করে বললাম, দাদু শুনে ফেললে খবর করে ছাড়বে। তোর রুমে ইয়া বড় তালা ঝুলানো আছে। তাহলে আমি এখন কোথায় যাব? আমার রুমে চল। তোর রুমে কেন যাব? তাহলে দাদুর রুমে চলে যা। মাথা খারাপ হয়েছে? এখন দাদুর রুমে যাব? তাহলে আমার রুমে চল। কি আর করা, দ্বিতীয় রুমে যেতে হলো। এছাড়া কোনো উপায় নেই। এই খাবার খেয়ে শুয়ে পড়। টেবিলে খাবার রাখা আছে, সেগুলো দেখিয়ে দিল। এই খাবার কোথায় পেলি? আকাশ থেকে পড়েছে। এই কথা বলে রেগে বিছানায় শুয়ে পড়লো। পেটে খিদা ছিল, তাই চুপচাপ খেয়ে নিলাম। এখন কোথায় ঘুমাবো সেই চিন্তায় পড়ে গেলাম। ওর রুমে একটা সোফা নেই, সোফা থাকলে সোফায় ঘুমিয়ে যেতাম। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম। নিতা আমার এই অবস্থা দেখে বলল, কি হয়েছে, এরকম হাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? তোর সাথে ঘুমাবো? না, দাদুর রুমে যা। একটা বালিশ দিয়ে আমি ফ্লোরে ঘুমাবো। ফ্লোরে ঘুমাতে হবে না, আমার খাট অনেক বড় আছে, দুইজন অনায়াসে ঘুমানো যাবে। না, তারপরেও আমার একটু আনিজি লাগছিল নিতুর সাথে এক খাটে ঘুমোতে। ঘুমাতে হলে ঘুমা, না হলে আমার রুম থেকে চলে যা। কি আর করবো, ওর খাট অনেক বড়, তাই দুজন ঘুমাতে কোনো প্রকার কষ্ট হবে না। আর আমারও ফ্লোরে ঘুমানোর অভ্যাস নেই, তাই খাটাই শুয়ে পড়লাম। আমি একদিকে শুয়েছি, নিতু অন্যদিকে, আর আমাদের মাঝে কোল বালিশ দেয়া আছে। তুই কি ওই মেয়েটাকে সত্যি ভালোবাসিস? কোন মেয়ে? আজ যার সাথে কথা বলছিলি? ও, জুয়ের কথা বলছিস? হুম। বাসি তো। কি বললি তুই? কিছুদিন পর তোর সাথে আমার বিয়ে, আর তুই অন্য একটা মেয়েকে? এই বলে বালিশ দিয়ে মার শুরু করলো। কি হয়েছে তোর, এমন করছিস কেন? আমি কাল দাদুকে বলবো আমি এই বিয়ে করব না, তুই অন্য একটা মেয়েকে ভালোবাসিস। এখনো মার চলতেছে। তোকে যদি আর কোনোদিন দেখি কোনো মেয়ের সাথে, তাহলে তোর খবর আছে। রাগি চোখে আমার দিকে তাকিয়ে বলল, 100 বার বলবো, তাতে তোর কি? আমার কি জানিস না? না, তোর কি আমি অন্য মেয়ের সাথে কথা বললে? আমি তোর হবু বউ, তাই আমার অনেক কিছু। আমার টি শার্টের কলার ধরে আমার মুখের সামনে এসে বলল। আমি অবাক হয়ে নিতুর রাগী চেহারার দিকে চেয়ে আছি। রেগে গেলে মেয়েদের খুব মায়া লাগে। নিতুকে আজ এভাবে না দেখলে বুঝতেই পারতাম না। হঠাৎ করে খেয়াল করলাম নিতুর ঠোঁটগুলো কাঁপা শুরু করে দিছে। ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। এই অবস্থায় আমার বুক ধুকপুক করা শুরু করে দিছে। কি করব বুঝতে পারছি না। নিতুকে সরিয়ে দিতেও পারছি না। ওর মিষ্টি ঠোঁটে ছোঁয়া মিস করতে ইচ্ছে করছে না। নিতু একেবারে আমার কাছে চলে আসছে। ওর নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। নিজেকে ঠিক রাখতে পারলাম না। ঠোঁটগুলো এঁকে দিয়ে নিতুর মিষ্টি ঠোঁট চেপে ধরলাম। এই জন্য এক অন্যরকম অনুভূতি, যা বোঝানোর সামর্থ্য আমার নেই। এভাবে কতক্ষণ ছিলাম মনে নেই। আমার দম বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। নিতু ছাড়তে চাইছে না। মনে হচ্ছে সারা জীবন এইভাবে আমাকে ধরে রাখবে। আমি আর পারছি না, আমার দম পুরোপুরি বন্ধ হয়ে আসছে। তাই আর না পেরে নিতুকে ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরালাম। নিতুকে সরিয়ে হাঁপাতে লাগলাম। ওর দিকে চেয়ে দেখিও আমার মতো হাঁপাচ্ছে। কি করছিলি? আমাকে তো মেরে ফেলছিলি একটুর জন্য। আমি কি একা করছি, তুমি করনি? কি বললি, আবার বল। আমি আবার কি করলাম? আমাকে কি বলে ডাকলি? কিছু না। এ বলে লজ্জায় বালিশে মুখ দিয়ে ডাকলো। তোর ব্যবহার খুব চেঞ্জ হয়ে গেছে, বড় হয়ে গেছিস দেখছি। দাদুকে বলতে হবে বিয়ের আয়োজন তাড়াতাড়ি করার জন্য। বলিস। বালিশ দিয়ে মুখ ঢাকা অবস্থায় বলল। আমি কিছু বললাম না, কথা বললে লম্বা হবে। আর ঘুমো চলে আসছে, তাই আর কোনো কথা বললাম না। অন্য পাশে চুপচাপ ঘুমাতে লাগলাম। ঘুম চলে আসছে। হঠাৎ মনে হলো কে আমাকে টান দিয়ে অন্য পাশ করছে। সাথে সাথে আমার ঘুম উধাও হয়ে গেল। চোখ খুলে দেখি নিতে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে শুয়ে আছে। এই কি করছিস তুই? কই কই কিছু না। আমার কথা শুনে কেঁপে উঠলো আর দূরে সরে গেল। এখন এত কাছে আসা ঠিক না। আমি এই কথা বলার সাথে সাথে আবারও আমার বুকে এসে বলল, নিতু কি করছিস এসব? আমি আমার হবু স্বামীকে জড়িয়ে ধরছি, তাতে তোর কি? আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। স্যার বলছি, এসব কিন্তু ঠিক না। চুপ থাক, না হলে আমি চিল্লানি শুরু করব। আমার বুকে মাথা রেখে বলল, আমিও চিল্লিয়ে সবাইকে বলবো তোর এসবের কথা? আমি কান্না করে চিল্লাতে সবাইকে বলবো তুই আমার রুমে এসে আমার সাথে জোর করছিস, তখন কি হবে বুঝতে পারছিস? আমি আর কিছু বললাম না। এমন করে এর আগেও একদিন আমাকে ফাঁসিয়েছিল। আর এখন যদি বলে আমি ওর সাথে জোর করেছি,
তাহলে ভাই আর আম্মু আমাকে মেরে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দেবে। আর দাদু যদি আমাকে ধরার সুযোগ পায় তাহলে যে আমার কি হবে আল্লাহ জানে। এখনো ছোট চাচা ছোট চাচি রয়ে গেছে, এদের কথা নাই বললাম। তাই চুপচাপ শুয়ে আছি। নিতু যখন আমাকে জড়িয়ে ধরে আছে তাহলে আমিও জড়িয়ে ধরি। তারপর আমিও জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে গেলে চোখ খুলে দেখি নিতু আমার উপর আগের মতোই ঘুমিয়ে আছে। সামনে তাকাতেই আমি কেঁপে উঠলাম। দাদু আমাদের দিকে রাগে চোখ নিয়ে তাকিয়ে আছে। আমি দেখে ভয় পেয়ে গেলাম, তাই নিতুকে ধাক্কা দিতে লাগলাম, কিন্তু ওর ওঠার কোনো সারা শব্দই নেই। তাই জোরে একটা ধাক্কা দিলাম। কি হয়েছে, চুপচাপ ঘুমাতে পারিস না? সামনে তাকিয়ে দেখ। কি হয়েছে, ঘুমা চুপচাপ, কোনো কথা বলবি না। আমার মুখে হাত দিয়ে চাপ মেরে বলল, আরে সামনে তাকিয়ে দেখ। ওর মাথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে বললাম, কি? আরে দাদু, তুমি? হঠাৎ দেখতে পেলো দাদুকে। কি হচ্ছে এইসব? আর তোকে না বলছিলাম আজ বাসায় না আসার জন্য? এখন আমি কি বলবো খুঁজে পাচ্ছি না। আমার ভাই হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। নিতুও কিছুটা ভয় পেয়ে গেছে, তাই কথা বলতে পারছে না ঠিক মতো। আমি অসহায়ের মতো নিতুর দিকে চেয়ে আছি। ওইদিকে কি? আমার দিকে তাকিয়ে কথা বল। দাদু ওর তুই চুপ কর, আমি তোকে কিছু বলতে বলিনি। আমার কথাটা শোনো। কাল রাতে আমি জানালা লাগাতে গিয়ে দেখি ও নিচে বসে মশার কামড় খাচ্ছে। সব কিছুর পরে তো ও আমার হবু বর। ওর যদি এখন মশার কামড় খেয়ে কোনো রোগ হয়ে যায় তাহলে তো পরে আমারও সমস্যা হবে। তাই ডেকে আমার রুমে নিয়ে আসি। মাথা নিচু করে কথাগুলো বলল। দাদু আর কিছু না বলে চলে গেলেন। আমি নিতুর দিকে চেয়ে জোরে নিঃশ্বাস ছাড়লাম। মনে হচ্ছে মরা থেকে হালকার জন্য বেঁচে গেছে। থ্যাংক ইউ। কেন? এখন আমাকে বাঁচানোর জন্য। ইটস ওকে। এখন আমার রুম থেকে তাড়াতাড়ি যা, অনেকক্ষণ ছিলি। তুই তো দেখি লোকাল বাস হয়ে গেছিস। কি? আমি লোকাল বাস? তা নয়তো কি, আদর করে ঘরে আনলি আর এখন ধাক্কা দিয়ে বের করতে চাইছিস। তাড়াতাড়ি ভাগ, না হলে আমি সত্যি ঘাট ধাক্কা দেব। হয়েছে, আর লাগবে না, আমি চলে যাচ্ছি। চুপি চুপি নিতুর রুম থেকে বাইরে আমার রুমের সামনে চলে আসলাম, কিন্তু রুমে ঢুকতে পারলাম না। এখনো তালা ঝুলছে আমার রুমের সামনে। তাই আবারও চলে গেলাম নিতুর রুমে। নিতু, এখন আবার কি হয়েছে? রুমে তালা ঝুলছে, একটু চাবি এনে দে। আমি পারবো না। প্লিজ এনে দে। শর্ত আছে। কি? আমাকে নিয়ে ঘুরতে হবে বিকেলবেলা। ওকে নিয়ে যাবো, এখন চাবিটা এনে দে। ওয়েট। তারপর নিতু দাদুর কাছ থেকে রুমে চাবি এনে দিল। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলাম। এসে চুপচাপ খেতে বসলাম। সবাই চুপচাপ নাস্তা করছে, আমি কোনো কথা বললাম না, চুপচাপ আছি। কিছু সময় পর দাদু বললেন, আমি আগামী পরশুদিন ওয়াকিলের সাথে কথা বলে অনুষ্ঠান সেরে ফেলতে চাই। দাদুর কথা শুনে সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। আমার গলায় তো খাবার আটকে গেছে। কিছু সময় পর চাচা বললেন, হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? আমার ইচ্ছা হয়েছে, তাই তোমাদের সবার সাথে মেহমানের দাওয়াত দিব। আর কেউ কিছু বললো না, কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম। এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো ভাবতে লজ্জা লাগছে। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো চলে গেল। আমি রুমে চলে আসলাম। কিছু সময় পরে নিতু মেসেজ দিল ছাদে যাওয়ার জন্য। তাই আমি ছাদে গেলাম। কি হয়েছে রে নিতু? একদম আমাকে তিতু বলবি না। আচ্ছা কি জন্য ডেকেছিস বল। হঠাৎ করে দাদুর কি হলো রে? কেন, কি হয়েছে? হঠাৎ করে বিয়ে দিবে কেন? তো কি, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে কেমন কেমন লাগতেছে। একদিন তো বিয়ে হবেই, আজ হোক আর কাল। এত চিন্তা করে লাভ নেই। তোর খুব আনন্দ হচ্ছে তাই না? না হওয়ার কি আছে? শালা লুচু, তোর আনন্দ হবে তা আমি জানতাম, কিন্তু আমার কথা ভেবে দেখ, আমার এখন কি বিয়ের বয়স? কেন, বুড়ি হয়ে বিয়ে করার ইচ্ছা আছে নাকি? সব সময় কিন্তু ফাজলামো ভালো লাগে না। কুল ম্যান, কুল। আচ্ছা তুই বল, আমি কি না করেছি বিয়ে করব না তোকে? আমিও না করিনি। তুই তো লুচ্চা, তাহলে না করবি কেন? তাহলে তুইও? আমি কি? রেগে আমার দিকে চোখ বড় বড় করে বলল, না কিছু না। এবার আমার গলা চেপে ধরে বলল, বল আমি কি, না হলে গলা টিপে মেরে ফেলবো। আরে ছাড়, বিয়ের আগে বিধবা হয়ে যাবে নাকি? আগে বল আমি কি? ওইটা, নিজেকে বাঁচানোর জন্য বললাম। ওইটা কি বললো? আরো জোরে চেপে ধরলো সে। আমাকে যেটা বলছিলি। কি? আমাকে লুচ্চা বললি? আজ তোকে আমি শেষ করে ফেলবো। এই বলে আমাকে ছেড়ে কাপড় শুকানোর জন্য যে বাঁশ রাখা ছিল সেটা হাতে নিল। আরে কি করছিস, আজকে তুই বিধবা হয়ে যাবে নাকি বলে দৌড়াতে লাগলাম। যা হবার হবে, তুই আমাকে লুচ্চা বললি কেন? আমি কি তোর মতো? আমার পিছে পিছে আসতে আসতে বললো, তাহলে তুই বিয়েতে রাজি হয়ে গেলে কেন? দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেলাম। আমি কি সাদে রাজি হইছি? নিতু থেমে হাবাতে লাগলো, তাহলে আমি লুচ্চা হলাম কেমন করে? ওকে ফাইন, এখন বল কি করে বিয়ে আপাতত থামানো যাবে? দাদুকে কি বল, তুই এখন বিয়ে করবি না। কি? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুই দাদুকে বলবি?
আমার বয়ে গেছে। তোর সমস্যা তুই বল। আচ্ছা, তোর কি বাল্যবিবাহের জন্য কারাগারে যাওয়ার ইচ্ছা? আমি কেন কারাগারে যাব? তোর 18 বছর হয়ে গেছে, আর গেলে দাদু যাবে। আমি বলবো আমাকে জোর করে বিয়ে করানো হচ্ছে। আচ্ছা, একটা কাজ করি, দুজন একসাথে বলবো, কেমন? আমি কোনো কিছু বলতে পারবো না। প্লিজ না করিস না, তুই না আমার হবু বর। অসহায় দৃষ্টিতে চেয়ে বলল, হ্যাঁ, হবু বর হিসেবে একটা হেল্প করতেই পারি। কি পারবি বল? তুই দাদুকে বলবি, আর আমি সাথে থেকে সাপোর্ট দিতে পারবো। এর বেশি কিছু পারবো না। না, তোকে বলতেই হবে। তুই থাক, আমি যাই। এই বলে চলে যেতে লাগলাম। ওই প্লিজ এমনটা করিস না আমার সাথে। বললাম তো এর বেশি কিছু পারবো না। ওকে, তাহলে চল, আমি বলবো আর তুই সাপোর্ট দিবি। হ্যাঁ চল। তারপর ছাদ থেকে চলে আসলাম দাদুর রুমের সামনে। দরজা খুলে তুই প্রথমে ঢুকবি। আমাকে সামনে দিয়ে বলল, না তুই ঢুকবি। নিতুকে ধাক্কা দিয়ে সামনে দিলাম। না, তুই ঢুকবি। আমার পিছনে চলে এসে বলল, আমি পারবো না। আমি কান্না শুরু করব। আবার নিতু পিছনে চলে গেল। আমি এখান থেকে চলে যাব, কিন্তু নিতুকে ধাক্কা দিয়ে পিছনে চলে গেলাম। আমি দরজা খুলে দিচ্ছি, দুজনে একসাথে ঢুকে যাও। পাশ থেকে আসতে আসতে বলল, ভাবি তুমি নিতুকে নিয়ে যাও ভেতরে, আমি চলে যাই। মেরে তক্তা বানিয়ে দিব, চল আমার সাথে। আমার হাত ধরে দাদুর রুমে নিয়ে গেল। কিছু বলবি? দাদু, বলছিলাম কি, বিয়ের জন্য এত তাড়াহুড়ো করার কি আছে? আরো কিছুদিন যাক, তারপর না হয়। হ্যাঁ দাদু, আরো কিছুদিন গেলে ভালো হতো। আর কিছু বললে? না তাহলে চুপচাপ চলে যাও। দাদু, আমরা এখনো বিয়ের জন্য প্রস্তুত নই। কি বললে? হ্যাঁ দাদু, আমরা। লজ্জা করো না এই কথা বলতে? একসাথে এক বিছানায় থাকতে পারিস, আর এখন বলছিস প্রস্তুত নয় বিয়ের জন্য? আমি আর নিতু অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। আমরা দুজন আর কিছু বললাম না। বলার মতো কিছুই নেই আমাদের। ইচ্ছে করছিল অনেক কিছু বলতে, কিন্তু বলে লাভ হবে না, হোদায় নিজের ক্ষতি হবে। তাই মাথা নিচু করে চলে আসলাম। বিকেলবেলা শপিং করতে যেতে হবে, দুইজনকে রেডি থেকো। দুইজন মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে চলে আসলাম। দাদুর রুম থেকে কিছু দূরে এসে নিতু আমাকে মারতে শুরু করলো। শালা লুচ্চা, তোর জন্য আজ আমার এই অবস্থা হয়েছে। তুই কেন আমার রুমে আসলি? আমাকে সোফার ফোম দিয়ে মারা শুরু করলো। সব কিছু আমার জন্য, আর তুই কিছু করিসনি। আমি একটা ফোম নিয়ে পাল্টা আক্রমণ করতে লাগলাম। সবকিছু তোর জন্য হয়েছে। আমার কি দোষ ছিল? তুই যদি ব্যবহার করে কান্না না করতি, তাহলে আমারও বাইরে গিয়ে মশার কামড় খেতে হতো না, আর আজ এমন হতো না। তাহলে তুই ওই পেতনির সাথে এত রসের পীড়িত করতে গেলি কেন? এই যে তোর সমস্যা কি? কি হচ্ছে এখানে? আর কিছু বলা হলো না। দুজনে মাথা নিচু করে দুই দিকে চলে গেলাম। আমি আমার রুমে, নিতু ওর রুমে। বিকেলবেলা সবাই রেডি হয়েছি শপিংয়ে যাওয়ার জন্য। আমি রুম থেকে বাইরে এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি আসতেই সবাই বাহির হলো। আজ নিতু দেখি মন খারাপ করে বসে আছে। সবাই গাড়িতে উঠছে, আর আমি বাইক নিতে গেলাম। এইদিকে কোথায় যাচ্ছিস? তোমরা যাও, আমি বাইক নিয়ে আসছি। আমিও ওর সাথে যাই। এই বলে চলে আসলো। দাদুরা সবাই গাড়ি করে চলে গেল। আমি নিতু বাইকে করে যেতে লাগলাম। আর নিতু একদম চুপচাপ হয়ে গেছে, কোনো কথা বলছে না। কি রে নিতু, কথা বলিস না কেন? কিছু ভালো লাগছে না। কি হয়েছে আজ? কিছু না। এত চিন্তা করিস কেন? বিয়ে তো একদিন করতেই হবে। তো এত তাড়াতাড়ি করার কি আছে? আমার সাথে রাগ দেখাচ্ছিস কেন? তো কার সাথে দেখাবো? তোর জন্য সব কিছুতে গন্ডগোল হয়। কি বললি? আমার জন্য? আমার জন্য তো কিছুই হয়নি, সবকিছু তোর জন্য হয়েছে। চুপচাপ বাইক চালা, না হলে গলা টিপে মেরে ফেলবো। আমার গলা চেপে ধরে বলল, হ্যাঁ মেরে ফেল, তোকে বিয়ে করার চেয়ে তোর হাতে মরে যাবে ভালো। তোকে মেরে আমি সারা জীবন জেলের ভাত খাবো, তাই না? তুই জেলের ভাত খেলে আমার কি? কি বললি? তোর কিছুই না। না। ওকে। চলে আসলাম শপিং মলে। বাইক পার্কিং করে সবাইকে খুঁজতে লাগলাম। হ্যাঁ পেয়েছি খুঁজে। এখন ওদের কাছে চলে গেলাম। বিকাল থেকে রাত 10টা পর্যন্ত সবাই কেনাকাটা করলো। আমি এমনি তো মন মারা হয়ে ওদের সাথে ঘুরছি। আমার পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। একটানা 6 ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়? আপনারাই বলেন। এখন খাবার খেয়ে বাসায় যেতে হবে, কারণ এখন বাসায় গিয়ে রান্না করা সম্ভব না। আর বাসায় কেউ নেই যে রান্না করে রাখবে। একেবারে ফুল প্যাকেজ নিয়ে শপিংয়ে আসছি। রাতের খাবার খেয়ে বাসায় চলে আসলাম। আজ খুব দখল গেছে, তাই কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে গা বিছানার উপর এলে দিতে ঘুম চলে আসলো। সকালে ঘুম দিয়ে করে ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে এসে মনে হলো আমার কিছু ক্লাসমেট আছে, ওদের সাথে তেমন যোগাযোগ হয় না। মাঝে মধ্যে এফবিতে কথা হয়, ওদের দাওয়াত দেওয়ার প্রয়োজন। তাই যার যার নাম্বার ছিল সবাইকে কল দিয়ে দাওয়াত দিলাম। তারপর বাইরে এসে দেখি আমাদের বাড়ি লাল নীল বাতি দিয়ে সাজানো শুরু হয়ে গেছে। আমার তো এখানে কোনো কাজ নেই, তাই ঘোরাফেরা করে সব কিছু দেখতে লাগলাম। এক এক করে সময় চলে যেতে লাগলো। সকাল থেকে দুপুর, আর দুপুর থেকে বিকেলও হয়ে গেল। এখন আমাদের বাসায়
বিয়েবাড়ির আমেজ চলে আসছে, সব মেহমান চলে আসছে, বাসায় হই হুল্লো শুরু হয়ে গেছে। আমি ছাদে গেলাম শেষ বিকালের মিষ্টি বাতাস গায়ে মাখানোর জন্য, কিন্তু এ কি, ছাদে এসে দেখি গায়ে হলুদের স্টেজ সাজানো হচ্ছে। আমার বিয়ে, আমার গায়ে হলুদ হবে, কিন্তু আমি কিছু জানি না। রুমে চলে আসলাম। আমার গায়ে হলুদের অনুষ্ঠান করার কোনো ইচ্ছেই নেই, কিন্তু আমার কিছু করারও নেই। মাথা পেতে সব কিছু মেনে নিতেই হবে। এইরকম বিয়ে আমার চিরদিনের শত্রুর যেন না হয়। আমার তেমন কোনো শত্রু নেই। তারপরে বললাম, রাতে খাবার খাওয়ার পর ভাবি এসে গায়ে হলুদের জামা কাপড় দিয়ে বলে গেল তাড়াতাড়ি রেডি হয়ে ছাদে যাওয়ার জন্য। বাধ্য ছেলের মতো কাপড় পরে রেডি হতে লাগলাম। আবার ভাবি এসে বললো তাড়াতাড়ি ছাদে যাওয়ার জন্য। সবাই নাকি আমার জন্য অপেক্ষা করছে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে ছাদে যেতে লাগলাম। ছাদে এসে আমার চোখ কপাল উঠে গেল। এ আমি কি দেখছি? একটা পরী বসে আছে আমার সামনে। না, এটা পরী হবে কেমন করে? এ তো ডানা নেই, তাহলে এটা ডানা কাটা পরী। আজ নিতুকে নীল শাড়ি পরানো হয়েছে, সাথে হালকা মেকআপ। অসাধারণ লাগছে, বলে বোঝাতে পারবো না। এভাবে হাঁ করে কি দেখছিস? যাও, ওর পাশে গিয়ে বসো। আমি গিয়ে নিতুর পাশে বসলাম। অনুষ্ঠান শুরু হলো। সাথে সাথে শুরু হলো ক্যামেরাম্যানের অত্যাচার। ভাই এদিকে তাকান, ভাবে এদিকে তাকান। প্রায় 2 ঘন্টা পরে আমার আর নিতুর উপর অত্যাচার শেষ হলো। রুমে এসে দিকে রাত 2টা বেজে গেছে। কাপড় চেঞ্জ করে দিলাম ঘুম। সকালে ঘুম থেকে উঠলাম, দরজায় ঠাসটা শব্দ শুনে। মোবাইল হাতে নিয়ে দেখি অফ হয়ে আছে। মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। কোনো রকম ঘুম ঘুম চোখে দরজার কাছে গেলাম। দরজা খুলে দেখি দাদু সামনে দাঁড়িয়ে আছে। আজ আমি কেমন করলাম যে এইভাবে দাঁড়িয়ে আছে? কিছুই তো মনে পড়ছে না, কিন্তু দাদু আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি বা অনেক বড় অপরাধ করেছি। অনেকক্ষণ এভাবে থেকে আমি দাদুকে জিজ্ঞাসা করলাম, দাদু কি হয়েছে? এখন তোর ঘুম থেকে ওঠার সময় হইল? কেন, কি হয়েছে? কিছুই হয়নি। মানে কয়টা বাজে জানিস? কয়টার হবে? 8-9টা হবে। 11টা 30 হয়ে গেছে, আর তুই বলছিস 8টা 9টা হবে? তো কি হয়েছে? মাত্র 11টা 30। কি হয়েছে মানে? কিছুক্ষণ পরে অনুষ্ঠান আর তুই এখনো ঘুমাচ্ছিস? যা তাড়াতাড়ি গোসল করে রেডি হ। ধমক দিয়ে বলেই চলে গেল। কি যে হয়েছে কে জানে। কোথাকার রাগ এসে মিটে গেল। খামাখামাকে ধমক দিয়ে চলে গেল। শান্তিতে ঘুমাতেও দিল না। যাই, গোসল করি। কিছু সময় পর আবার এসে যদি দেখে আমি এখনো গোসল করিনি, তাহলে আরো কিছু সময় আমাকে বাণী শুনিয়ে যাবে। গোসল করে এসে দেখি শেরওয়ানি পায়জামা আমার খাটের উপর রাখা। যাই হোক, একটা সুবিধা পেলাম, কিছু চাইতে হয়নি কারো কাছে, সময় মধ্যে পেয়ে যাই। কিছু সময় পর চলে গেলাম বিয়ে করতে। বিভিন্ন নিয়মকানুন মেনে বিয়ে সম্পন্ন হলো। বাসায় অনেক নিয়মকানুন শেষ করে নিতুকে আমার রুমে রেখে আসলো। আজ একবারও নিতুকে ঠিকমতো দেখতেই পারিনি। আজ কেমন লাগছে নিতুকে তা ঠিক বলতেই পারবো না। সারাদিন মাথায় ইয়া লম্বা ঘোমটা দেওয়া ছিল। অনেক অপেক্ষার পরে স্বপ্নের বাসর করে যাওয়ার সময় আসলো। আমার রুমে দরজা খুলতে যাব, তখন ভাবি এসে আমার সামনে হাজির। কি দেবর সাহেব, এত তারা কিসের? কিসের তারা? আমার রুমে আমি যাব, এতে তাড়াহুড়া করার কিছু নেই। হ্যাঁ, এটা তোমার রুম, কিন্তু আজ একটা বিশেষ রাত, আর এখন ভেতরে যেতে হলে তোমাকে বক্সিস দিয়ে যেতে হবে। ও তাই? আমি তো ভুলে গেছিলাম, তুমি আমার ভাবি। তাই এই বিশেষ রাতের জন্য তুমি আমাকে গিফট দিলেন, এখনো আমার কাছ থেকে বকশিস চাও হচ্ছে? এখন তুমি দাও। কি? আমি কেন দেব? আর আমি এত কষ্ট করে রুম সাজালাম, আর তুমি বলছো তোমাকে আমি বক্সিস দেব? আচ্ছা, আমাকে দিতে হবে না, আমি তোমার কাছে গিফট পাই আর তুমি বকশিস, তাই তো? আমার কাছে কোনো গিফট নাই, আমার বক্সিস দাও তাড়াতাড়ি। এই কেমন কথা? তুমি আমাকে বিশেষ রাতের জন্য গিফটও দেবে না? এই কেমন ভাবি হলো তুমি? আচ্ছা, আমি পরে তোমায় গিফট দিয়ে দেব, আগে বক্সিস দাও। তোমার বকশিস আমার গিফটে কাটাকাটি। এখন আমাকে যেতে দাও। কি বললে? তা তো হবে না। আমার টাকা দিয়ে তো আমাকে গিফট দেবে, তাহলে আমার টাকা আমার কাছে থাক, তোমাকে গিফট দেওয়া লাগবে না, আমাকে যেতে দাও। তা হবে না, তুমি বকশিস না দিলে আমি যেতে দিব না। ওকে, তুমি আমার সাথে চলো, দুজনের সাথে বাসর করব। এই বলে ভাবির দিকে যেতে লাগলাম। ফাজিল শয়তান, আমাকে তো বকশিস দিয়ে গেলি না, এখন দেখবি বাসর করতে পারবি না, আর তোর বউ তোকে কানে ধরে নাচাবে। হয়েছে, আমার চিন্তা করতে হবে না তোমাকে। ভাবি চলে গেল। আমি দরজা লাগিয়ে ঘুরে দেখি নিতু বিছানায় ঘুমিয়ে আছে। ওর কাছে গেলাম। বাচ্চা মেয়েদের মতো হাত পা এক করে আটো সাটো হয়ে ঘুমিয়ে আছে। একেবারে কাঠের মাঝখানে ঘুমিয়ে আছে। এখন ওর বেশ শাড়ি গায়ে চড়ানো। কে যেন বলেছিল ঘুমের মধ্যে ললনাদের চেহারা খুব মায়াবী হয়ে যায়। এতদিন শুধু শুনেছি, কিন্তু আজ নিজের চোখে নিতুর ঘুমন্ত মায়াবী চেহারা দেখে বুঝতে পারছি। ও সামনের চুলগুলো মুখে এসে পড়ছে। ইচ্ছে করছে চুলগুলো আলতোভাবে কানের পাশে গুঁজে দিতে, কিন্তু ওর ঘুম ভেঙে যায় যদি, সেই জন্য কিছু বললাম না। ওর দিকে চেয়ে আছি,
কিছুক্ষণ এভাবে তাকানোর পর হঠাৎ দিকে নিতুর ঘুম ভেঙে গেল। আমি ওর দিকে তাকিয়ে আছি দেখে ও তাড়াতাড়ি করে শোয়া থেকে উঠে পড়ল। আমার খুব ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়ছিলাম। সমস্যা নেই, ঘুমিয়ে যা, আমারও ঘুম চলে আসছে। হুম। এবার আবারও শুয়ে পড়ল। কিরে, কাপড় চেঞ্জ করবি না? ইচ্ছা করছে না, খুব ঘুমের জন্য চোখ খুলতে পারছি না। আর এই শাড়ি পরে ঘুমাবে কি করে? 1000 পিন মারা। ওরে তাড়াতাড়ি শাড়ি পাল্টে এসে ঘুমিয়ে পড়। ওর মাথা ধরে ওকে তোলার জন্য চেষ্টা করলাম। আমার হাত ছড়িয়ে দিয়ে বলল, ছাড় না, আমার ইচ্ছে করছে না। তুই পিনে খোঁচা খা, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে সাথে খাওয়াবি নাকি? চুপচাপ ঘুমিয়ে পড়, আমার কথা বলতে ইচ্ছে করছে না। বুঝতে পারছি, এভাবে কাজ হবে না। আমি নিজে তোর কাপড় চেঞ্জ করে দিচ্ছি। এই বলে শুরু করে দিলাম। এই এই, একদম আমাকে টাচ করবি না। আমার বউকে আমি টাচ করবো, এই তো তোর সমস্যা কি? শোয়া থেকে বসে আমাকে ধমক দিয়ে বলল, এই, তুই আর একটু আমার দিকে আসলে তোর মাথা ফাটিয়ে দিব। তাহলে তাড়াতাড়ি যা, শাড়ি চেঞ্জ করে আয়, না হলে কিন্তু। কি করবি? কি করবি? দেখবি কি করব। একটু অপেক্ষা কর, আমি কাপড় চেঞ্জ করে আসি, তারপর দেখবো তুই কি করিস। এই বলে চেঞ্জ করতে চলে গেল। আমি রুমে এসে বসে কাপড় চেঞ্জ করে নিলাম। খাটে বসে মোবাইল হাতে নিয়ে এফবিতে গেলাম। এতদিন রিলেশনশিপ ছিল সিঙ্গেল, তাই সেটারে ম্যারিড দিয়ে দিলাম। এখন নিতুর অপেক্ষায় বসে আছি। ও যখন অ্যাকসেপ্ট করবে তখন স্ট্যাটাস পোস্ট হবে। বসে বসে নিউজ পেটে ঘোরাঘুরি করছি। নিতু কাপড় চেঞ্জ করে আসলো, শাড়ি আর যা যা ছিল সব কিছু রেখে বিছানায় আসলো। আমি আমার মতো মোবাইল টিপছি। হঠাৎ করে নিতু এসে আমার উপর উঠলো। আমি ওর কাণ্ড হা করে দেখছি। আমার উপর বসে শার্টের কলার চেপে ধরে বলল, কি করবি যেন বলছিলি? কি করছিস? পাগল হয়ে গেলে নাকি? আমি পাগল হয়ে গেছি। কি করবি এখন? কর দেখি। কলারের সাথে সাথে গলাও চেপে ধরলো। আমাকে ছেড়ে দেখ কি করি। না, এইভাবে কি করার কর দেখি। তোর হাতির মতো শরীর নিয়ে আমার উপর বসে আছিস, আমি তো ঠিক মতো নড়াচড়া করতে পারছি না। কি বললি? আমি হাতির মতো? রেগে ওর মুখ লাল টমেটোর মতো হয়ে গেছে। হাতি নয় তো কি, আমার হাড্ডিগুলো ভেঙে যাচ্ছে। কিছুক্ষণ পর আমিও শেষ হয়ে যাব। অনেক কষ্টে ওর হাত থেকে সরতে সক্ষম হলাম। আমার গলা চেপে ধরে বলল, তোকে তো মারার প্ল্যান করেই বিয়েতে রাজি হইছি। না, এইভাবে আর হবে না। এখন অনেক কিছু করতে হবে, না হলে আমাকে সত্যি মেরে ফেলবে। এমনিতে আমার পেটের উপর বসে আছে। আমার মুখের উপর ওর মুখ এনে বলল, কি হলো বাবু, এত চিন্তা করো কি? আমাকে কি করবে বলছিলে না আগে, এখন কি হলো? এই তো পাইছি সুযোগ, এখনই কিছু করতে হবে। আর দেরি না করে আমার হাত দিয়ে ওর মাথা চেপে ওর ঠোঁটে আমার ঠোঁট চেপে ধরলাম। প্রথমে কিছুই করলো না, চুপ করেছিল, কিন্তু কিছু সময় যেতেই আমার ঠোঁটে কামড় দিতে শুরু করলো। আমি আর না পেরে নিতুকে ছেড়ে দিয়ে চিৎকার দিলাম, আহ বজ্জাত মেয়ে কোথাকার, আমার ঠোঁট খেয়ে ফেললি। এটা বলাতে নিতু অট্ট হাসি দিতে লাগলো। ওর হাসি দেখে আমি ফিদা হয়ে গেলাম। কিছুই বলতে পারছে না, শুধু হাসি দেখছি। কিরে, আর আমার সাথে পাঙ্গা নিবি? এই বলে আবার হাসি দিতে লাগলো। সেই সুযোগে আমি একটু ডান দিকে হতেই নিতু আমার উপর থেকে পড়ে যেতে লাগলো। আমি সাথে সাথে নিতুকে নিচে ফেলে দিলাম। এখন দেখবি কি কি করতে পারি। না না, এমন করিস না, আমি তোর ছোট বোন, তাই না? ভয় পেয়ে আমতামতা করে বলল, কি বললি? তুই আমার ছোট বোন? তাহলে আমার বউকে আর আমি কাকে বিয়ে করলাম? না মানে, আমি তোর বউ, কিন্তু আমি তো এখনো অনেক ছোট, আমার সাথে কিছু করিস না। তাই বুঝি? তুই এখনো ছোট? হুম। আচ্ছা, তুই বড় হ, তারপর সব কিছু করবো, কিন্তু আমার সাথে বেশি পাকনামো করবি না। ঠিক আছে, কিন্তু তুই এইভাবে আমার দিকে আসছিস কেন? ছোটদের যতটুকু আদর করা যায় ততটুকুই করব। ওর ঠোঁট কাঁপছে, দেখতেই পারছি। প্লিজ আমাকে ছেড়ে দে, আর আমি এমন করব না। কামড় দেওয়ার সময় মনে ছিল না? আর কোনোদিন এমন করব না, আমাকে ছেড়ে দে। ছেড়ে দিতে পারি, যেখানে কামড় দিয়েছিস সেখানে আদর করে দে। আমি পারবো না। তাহলে তো জোর করতেই হবে। প্লিজ। আর কথা বলার সুযোগ দিলাম না, 4 ঠোঁট এক করে দিলাম। আমি ওর ঠোঁটে স্বাদ দিতে লাগলাম। এভাবে কত সময় ছিলাম জানি না। আমি ছেড়ে দিতেই নিতু কান্না শুরু করলো। কি হয়েছে, এভাবে কান্না করিস কেন? তুই আমার সাথে এমন করতে পারলি? আজব তো, আমি কি করলাম? তুই আমাকে জোর করে চুপ কর, নাহলে আবার করবো। কাল সকালে এর মজা বুঝাবো। রেগে কি অবস্থা হয়েছে বলতে পারবো না। আচ্ছা, যা করার করিস, এখন ঘুমা। আর কিছু বললো না, চুপচাপ আমার থেকে দূরে সরে অন্যদিকে হয়ে শুয়ে পড়লো। দুজনের মধ্যেখানে এত জায়গা রাখার জন্য বিয়ে করলাম নাকি? কিরে, এত দূরে কেন? তো কি হয়েছে? কি হয়েছে মানে? মাঝখানে এত জায়গা ফাঁকা রাখার জন্য বিয়ে করছি নাকি? এদিকে আয়। আমি পারবো না। ওকে, আমি আসছি।
এই বলে নিতুকে জড়িয়ে ধরলাম। ছাড় বলছি। ছেড়ে দেওয়ার জন্য ধরিনি, বলে আরো জোরে জোরে ধরলাম। ছেড়ে দে, না হলে খুব খারাপ হবে। আমার হাত ছাড়িয়ে দিয়ে বলল, কি হবে শুনি? ছেড়ে দে প্লিজ। আচ্ছা কি হয়েছে তোর বলতো? আমার ভালো লাগতেছে না। ওই দিন তো ঠিকই জড়িয়েছিলি সারা রাত, তাহলে আজ কি হয়েছে? আজ ভালো লাগছে না, তাই ছেড়ে দে। ওকে তুই যা, আমি জুইয়ের সাথে কথা বলি। আজ দেখছিস খুব সুন্দর লাগছে জুইকে। আমি তো সেই প্রথম দিন ওকে দেখে যে ক্রাশ খাইছি, আজও তেমন। কি বললি তুই? আজ ওই মেয়ের দিকে আবার তাকিয়েছিস? খুব সুন্দর লাগছিল, আর এখন খুব মনে পড়ছে। একটু কথা বলি, তুই ঘুমা। কাজ হয়েছে তাই আরেকটু দিলাম। পাশে বউ রেখে তুই অন্য মেয়েকে মিস করছিস। তোকে আজ কি করব আমি? রাগে একেবারে শেষ। কিছু একটা খুঁজতে লাগলো। কি হলো, ঘুমা, আমি জুইয়ের সাথে কথা বলি। যা এইখান থেকে, এই খাট থেকে নেমে যা, এই রুম থেকে যা। আমাকে ঠেলে ঘাট থেকে নামিয়ে দিল। আরে এমন করছিস কেন? তো কি করব, যা তুই ওই পেতনির কাছে। এই বলে অন্যদিকে শুয়ে পড়লো। ও যে আমাকে ভালোবাসে তা না বললে আমি বুঝে গেছি। এখন নিশ্চয় কান্না করবে, আর দেরি করা ঠিক না। তাই নিতুর পাশে শুয়ে আমার দিকে করে জড়িয়ে ধরলাম। কান্না করে চোখের পানি দিয়ে ভাসিয়ে দিচ্ছে। ছেড়ে দে আমাকে, তুই তোর ওই পেতনির কাছে যা। আমার বুকে গিলগুশি দিয়ে কান্না করতে করতে বলল, আমার বউ রেখে ওর কাছে যাব কেন? আমি তো আমার বউকে ভালোবাসি। ওর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ রেখে দিলাম। কচু ভাবিস, যা না তোর ওই পেতনির কাছে যা। চুপ কর, আর একটু কান্না করবি না। এইভাবে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে ঠাস করে শব্দ হলো, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি বাসার সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে, সাথে নিতু। আমি উঠে বসতে দাদু এসে ঠাস ঠাস করে দুইটা চর বসিয়ে দিল। আমি কিছুই বুঝলাম না, কি জন্য আমাকে থাপ্পড় দিল। তোর লজ্জা করে না এইসব করতে? এই বলে আরো দুইটা বসিয়ে দিয়ে চলে গেল। আমি আহাম্মকের মতো গালে হাত দিয়ে সবার দিকে চেয়ে আছি। আম্মু আমার সামনে আসলেন, এসে আরো দুইটা দিল। তুই আমার ছেলে, এটা ভাবতেই আমার নিজের লজ্জা করছে। আরো 2টা দাও, ওর জন্য কম হয়েছে। এই বলে চলে গেল, সাথে ভাইয়াও। এখন থেকে টাইট দিয়ে রেখো, না হলে বেশি বেড়ে যাবে। নিতুকে উদ্দেশ্য করে বলে চলে গেল। এখন শুধু নিতুই রুমে আছে, আর সবাই চলে গেছে। থাপ্পড় খেয়ে দুই গালে ব্যথা হয়ে গেছে। কি থেকে কি হলো, আর কি জন্য তো থাপ্পড় খেলাম, কিছুই জানি না। তুই এখানে দাঁড়িয়েছিস কেন? তোরও মারবার ইচ্ছে হলে মেরে দে। ইস, গাল দুইটা একেবারে লাল হয়ে গেছে। আমার কাছে সে এক গালে চুমু দিল। এত আদর দেখাতে হবে না, তুই নিশ্চয়ই ভুলভাল কিছু বলেছিস। কাল রাতে বলছিলাম না মজা বুঝাবো, এখন বুঝলি তো মজা। আমি জানতাম তুই এসবেরই ওস্তাদ। ও, ব্যথা পাচ্ছি, ছাড় আমায়। আমাকে সরানোর চেষ্টা করে। এতক্ষণ আমাকে থাপ্পড় খাওয়ালি, তার শোধ নিতে হবে তো। এই বলে ঠোঁট চেপে ধরলাম। ও দাদু, এই দেখো আবার। আমার মুখ সরিয়ে দিয়ে বলল, আমি মনে করেছি সত্যি দাদু এসেছে, তাই তাড়াতাড়ি করে সরে গেলাম। সেই সুযোগে নিতু বিছানার দিকে উঠে চলে গেল। আরো কিছু খাওয়ার আছে নাকি? ইচ্ছে আছে বলে এদিকে আয়, বলে খাট থেকে নামতে লাগলাম। আয় আয়, বাহিরে আয়, তারপর দেখাবো কি করতে পারিস। ইচ্ছে আছে, এদিকে আয়, বলে খাট থেকে নামতে লাগলাম। দরজা থেকে এক দৌড়ে চলে গেল। আমি ফ্লোরে পা রেখে বিছানায় মোবাইল খুঁজতে লাগলাম, কিন্তু কোথায় যা রাখছি মনে পড়ছে না। তাই খুঁজতে লাগলাম। হঠাৎ চোখ গেল ফ্লোরে। হ্যালা, একে দেখছি আমি। আমার স্বাদের মোবাইল কত বিক্ষত ফ্লোরে পড়ে আছে। আমাকে বিনা দোষে মেরে গেল, সাথে আমার মোবাইলটা কি দোষ করেছিল? এখন ফ্লোরে বসে কান্না করতে ইচ্ছে করছে। মোবাইল আমার কত ইম্পর্টেন্ট ফাইল ফোল্ডার করে রাখা ছিল, এখন এগুলো কোথায় পাবো আমি? ফ্লোরে বসে কান্না করছি, এমন সময় নিতু রুমে আসলো। আরে কি হয়েছে, আমার লক্ষ্মী বাবুটার এভাবে কান্না করছে কেন? এবারে দরজা লক করে আমার দিকে আসতে লাগলো। কান্না করে ওর দিকে আমার মোবাইল ঠেকিয়ে দিলাম। হায় আল্লাহ, এ কি হলো, মোবাইলটা একেবারে শেষ হয়ে গেল। আমার মোবাইলটার কি দোষ ছিল? ইস, বেচারা মোবাইল আর মোবাইলের মালিক বিনা দোষে শুধু শাস্তি ভোগ করতেছে। আমার হাত থেকে মোবাইলটা নিয়ে বলল, আমার দোষ কি ছিল যার জন্য আমার সাথে এমন করলি? দোষ একটাই, কাল রাতে আমার সাথে বেশি বাড়াবাড়ি করা। আফসোস, কি হলো এটা? কি এমন বলেছিস যার জন্য সবাই আমার উপর ক্ষেপে আছে? আমি শুধু উমাকে বলছি কিছু মেসেজ করার জন্য তোর মোবাইলে, আর মোবাইলটা দাদুর কাছে দিছি। বিশ্বাস কর, আমি দাদুকে কিছুই বলিনি। ওমা, কি মেসেজ দিছে? আমি কি জানি? আমি তো মেসেজ দেখিনি। আচ্ছা এসব বাদ দে, ফ্রেশ হয়ে আয়, নাস্তা করবি। তোর কি একটু লজ্জা করে না এত বড় বড় মিথ্যা কথা বলতে? আরে আমাকে ধমক দিচ্ছিস কেন? আমি আজ কোনো কথা বলিনি। যা বলার ওই উমা শয়তানি বলছে। শালি কুত্তিকে একবার পাই, ওর জন্য আমার বাবুটাকে এত মেরেছে। আমার মাথা জড়িয়ে ধরে বলল,
আমার সাথে একদম আলকাপিরি দেখাতে আসবি না। ঝাটকা মেরে নিতুকে সরিয়ে দিলাম। কিছু দূরে গিয়ে পড়লো আমার ঝাটকার সাথে। আমি ওর দিকে নাচে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে হাত মুখ মুছে বাসা থেকে চলে আসলাম। এখন কোথায় যাবো জানি না, তবে আনমনে হাঁটা শুরু করলাম। আমাদের এলাকা পাড়িয়ে অন্য একটা এলাকায় চলে আসলাম। সামনে নদীর দিকে এখন হাঁটা শুরু করলাম। নদীর পাড়ে একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। কিছুই ভালো লাগছে না। কেন যে দাদু এই কাজটা করে গেল আমার সাথে। এখন ইচ্ছে করছে কবর থেকে তুলে নিয়ে ইচ্ছা মতো পিটাতে। যদি নিতুর সাথে বিয়ে ঠিক করে না যেত তাহলে আজ কত সুখে থাকতাম আমি। কিন্তু এই মেয়ের জন্য কোনো শান্তি নেই। খামাখা সবার কাছে আমাকে খারাপ বানিয়েছে। না জানি ওই পাজি মেয়ে কি মেসেজ করেছে। ওইটা তো নিতুর থেকে আরো বেশি পাজি। এখন বাসার সবাই আমাকে ঘৃণা করবে, কিন্তু তারা এটা যদি জানতো যে আমি এসব কিছু করিনি, কি করে জানবে আর কে জানাবে? আমি এখন কিছু বলতে গেলে আমাকে উল্টো বাস দেবে। এখন খুব ক্ষুধা লাগছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। আর খিদে লাগবে না কেন? সকাল থেকে কিছুই তো খাওয়া হয়নি, তার উপর এত জায়গায় হেঁটে আসছি। অন্য কোনো দিন খিদা লাগলে সাথে সাথে না খেলে হতো না, কিন্তু আজ খেতে ইচ্ছে করছে না। হাঁটুর সাথে মাথা লাগিয়ে চোখ বন্ধ করে বসে আছি। চোখের সামনে সকালের ঘটনা ভাসতে লাগলো। কি এমন অপরাধ করেছি যার জন্য এই শাস্তি পেতে হচ্ছে আমাকে? নিতু হয়তো এর জন্য খুব খুশি, আমার থেকে প্রতিশোধ নিতে পেরেছে। কিন্তু আমার নামে যে অপবাদ দিয়েছে তাকে মুছে দিতে পারবে কোনোদিনও? এগুলো তো কোনোদিনও মুছে যাবে না। সবাই একদিন হলেও বলবে যে আমি এই কাজ করেছি। বাসার কারোর সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবো না। সামান্য কিছুতেই বলবে আমি এটা করেছি, আমি ওইটা করেছি। এসব চিন্তা করতে করতে চোখ ঝাপসা হয়ে গেল। কখন যে ঘুমিয়েছি বলতে পারবো না। হঠাৎ কুকুরের ডাকা রেগেতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি চারদিকে অন্ধকার, আর আমি নদীর পাড়ে শুয়ে আছি। রাত কয়টা বাজে জানি না। শোয়া থেকে উঠে হাঁটা শুরু করলাম। শরীর খুব দুর্বল লাগছে, ঠিকমতো পা চাইলে হাঁটতে পারছি না। বাসার রাস্তায় হেঁটে যাচ্ছি, আজ হাঁটতে খুব কষ্ট হচ্ছে। কোনো রকম বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিলাম, সাথে সাথে দরজা খুলে গেল। আমি ভিতরে চলে গেলাম। কোনো দিকে তাকানোর শক্তি নেই আমার। কারো কোনো কথা আমার কানে আসছে না। চলে আসলাম আমার রুমে। খাটে বসে থেকে দবাস করে পড়ে গেলাম নিচে। তারপর আর কিছুই মনে নেই কি হলো আমার সাথে। যখন জ্ঞান ফিরল তখন আমি চোখ খুলে দেখি নিতু আমার পাশে বসে আছে। কিন্তু এই রুমটা দেখে আমার রুম বলে মনে হচ্ছে না। ভালো করে খেয়াল করে দেখি মেডিকেল এটা। মাথায় হাত দিয়ে দেখি মাথায় ব্যান্ডেজ করা। মাথায় কি হলো আমার কিছুই বুঝতেছি না। নিতু চেয়ারে বসে আমার উপরে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমার হাত সরানোর জন্য হালকা নাড়া দিতেই নিতুর ঘুম ভেঙে গেল। আমার গলা চেপে ধরে কান্না করে বলল, ওই তুই এমন করলি কেন বল? আর যদি এমন করবি তাহলে তোর খবর আছে, খবর করে ছাড়বো। কি হয়েছে, কান্না করিস কেন? চুপ, আর একটাও কথা বলবি না। এই বলে আমাকে জোরে ধরে কান্না করতে লাগলো। আমি ওর মাথায় হাত বোলাতে লাগলাম। কিছুতেই কান্না থামছে না, আর থামাতে চেষ্টাও করলাম না। যত ইচ্ছে কান্না করুক। কিছু সময় পর ডাক্তার এসে সবকিছু দেখে বলেন আমি ফিট আছি, তাই রিলিজ দিয়ে দিল। বাসায় চলে আসলাম। আমি রুমে শুয়ে আছি। নিতু স্যার আর কেউ আমার সাথে কথা বলছে না। আমি রুম থেকে বাইরেও গেলাম না। নিতু রুমে খাবার নিয়ে এসেছে, আজ নিজেতে খাইয়ে দিচ্ছে, কোনো কথা বলছে না। আমাকে খাইয়ে দিয়ে মেডিসিন নিয়ে প্লেট নিয়ে চলে গেল। আমি শুয়ে আছি। কিছু সময় পরে রুমের দরজায় এসে দরজা লাগিয়ে বাথরুমে চলে গেল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বেজে গেছে, কিন্তু রাত না দিন সেটা বুঝতেছি না। ধরে নিলাম সকালে হবে। কাল রাতে তো আমি বাসায় এসে গেছিলাম, তাই এখন সকালই হবে। আমি বসে আছি, ফোনটা নেই, না হলে কিছু সময় এফবিতে ঘোরাঘুরি করতাম। নিতু কিছু সময় পরে ফ্রেশ হয়ে আসলো, মুখে হালকা পানি লেগে আছে। আমি হা হয়ে দেখছি। এখন নিতুকে সেরকম লাগছে বলে বোঝাতে পারবো না। আমি চেয়ে আছি এক ধ্যানে। হঠাৎ করে আমার রুমের লাইট নিভে গেল। মনে হয় কারেন্ট চলে গেছে, কিন্তু না, নিতু লাইট অফ করেছে। আমি খেয়াল করিনি রুমে 0 পাওয়া লাইট জ্বলছে। সে আলোতে দেখতে পেলাম নিতু আমার দিকে আসছে। আমি শুধু চেয়ে আছি। নিতু এসে আমার পাশে বসলো। আমি কোনো কথা না বলে দেখতে লাগলাম ও কি করে। হঠাৎ করে নিতু আমাকে জড়িয়ে ধরে ওর মিষ্টি ঠোঁট আমার ঠোঁটের সাথে চেপে ধরলো। আমি চুপচাপ ওর মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে লাগলাম। হঠাৎ লক্ষ্য করলাম নিতু অন্য কিছু করতে চলেছে, তাই আমি দেরি না করে নিতুকে থামিয়ে দিলাম। কি করছিস তুই? তুই তো কাল বললি আমাকে আদর করবি। তুই তো এখনো ছোট, তাই বেশি আদর করা যাবে না। আগে বড় হ, তারপর করব। আমি অনেক বড় হয়ে গেছি, তুই যা চাইবি তাই করব। আচ্ছা, সময় মতো সবকিছু চেয়ে নেব। এখন চুপ কর, আমি বাইরে থেকে একটু ঘুরে আসি। এই বলে উঠতে গেলাম। কি, তুই এত রাতে ঘুরতে যাবি? কি, এখন রাত? এখন রাত, তাই চুপচাপ ঘুমা। হুম। কালকের জন্য আমি খুবই দুঃখিত, আমাকে তুই মাফ করে দে।
আমি আর কোনো দিন এমন করব না। হ্যাঁ, আমাকে জড়িয়ে ধরে কান্না কান্না ভাবে বলল। কি বলবো বুঝতে পারছি না, তাই চুপ করে আছি। প্লিজ আমার সাথে রাগ করিস না, আর আমি আর জীবনেও এমন করব না। কান্না করে আমার বুক ভিজে ফেলেছে। আমি কি বলছি তোর সাথে রাগ করেছি? তুই কান্না থামা। বুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম। আমি জানি আমার সাথে রাগ করে আছিস। বললাম তো রাগ করিনি, এখন কান্না থামা। তাহলে কালকের মতো এমন করিস না কেন আমার সাথে? কি করব? কাল রাতে যা যা করছিলি। আচ্ছা আজ না, অন্যদিন করব। আমি জানি তুই এখনো আমার সাথে রাগ করে আছিস। বললাম তো রাগ করিনি। তাহলে এমন করছিস কেন? কি করলাম? আমাকে আদর করিস না কেন? আর কিভাবে আদর করব? জড়িয়ে ধরে আছি তো। শুধু জড়িয়ে ধরাই কি আদর? আচ্ছা কাল অনেক অনেক আদর করব, আজ ঘুমা। তুই কি আমাকে স্ত্রী হিসেবে মেনে নেসনি? কে বলেছে নেইনি? তাহলে আদর করিস না কেন? কি সমস্যায় পড়লাম রে ভাই? আচ্ছা তোর কিভাবে আদর লাগবে বল। আমাকে কোনোদিন ছেড়ে যাবি না তো? কখনো না। তাহলে কাল সারাদিন কোথায় ছিলি? একবারও কি আমার কথা মনে পড়েনি? মনে পড়ছিল, তাই তো বাসায় আসছি, নাহলে আসতাম না। জানিস আমার খুব কষ্ট হচ্ছিল তুই যখন বাসায় আসলি না, যখন রাত 11টা হয়ে গেছিল আর তুই বাসায় আসলি না, তখন আমার কেমন জানি করছিল। আমি আর রুমে থাকতে না পেরে কান্না করে দাদুর কাছে গেলাম। তারপর দাদু ভাইয়া আর আব্বুকে বলল, আর তারা তোকে খুঁজে পাচ্ছিল না দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এখন ঘুমা। এই বলে ওর কপালে ভালোবাসার পর শেখে দিলাম আর শক্ত করে জড়িয়ে ধরলাম। এইভাবে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সকালে ঘুম দিয়ে করে দেখি নিতু রুমে নেই, মনে হয় বাইরে গেছে। আমি ফ্রেশ হয়ে এসে বসে আছি। এখন বসে থাকা ছাড়া কোনো কাজ নেই, সারাদিন বসে থাকতে হবে। মোবাইলটাও নেই। কিছু সময় পরে নিতু রুমে আসলো, হাতে নাস্তা নিয়ে টেবিলে রেখে বলল, ফ্রেশ হয়েছিস? হ্যাঁ। খেয়ে নে। তুই খাইছিস? হ্যাঁ খাইছি। আমি নাস্তা করতে লাগলাম। নিতু আমার সামনে বসে আছে। তোর কলেজের খবর কি? ভালো আছে। ক্লাসে যাবি না আজ? আজ যাব না, কাল থেকে যাব। ও আচ্ছা। আমি নাস্তা শেষ করে খাটে এসে বসে আছি। নিতু প্লেট রেখে আসলো, এসে আমার পাশে বসলো। তুই কি এখনো রাগ করে আছিস আমার সাথে? এখন কিন্তু আমার রাগ হচ্ছে। তাহলে গতকাল থেকে এমন হয়ে গেলি কেন? কেমন হলাম আমি? যেমন ছিলাম তেমনই আছি। এখন চুপ কর। এখন তো আর আমাকে ভালো লাগবে না, আমার কথাও ভালো লাগবে না। তোর জ্ঞান জ্ঞান আমার ভালো লাগে না, তুই চুপ করে থাক। নিতু কিছু না বলে গাল ফুলিয়ে রুম থেকে চলে গেল। এইভাবে চলে গেল কয়েকদিন। এখন নিতু আর আগের মতো তেমন ঝগড়া করে না আমার সাথে। সারাদিন শুধু আমার আশেপাশে থাকে, আমি সারাদিন রুমে বসে থাকি। বেকার হলে যা হয় আর কি। ওই তুই কি করিস সারাদিন বসে বসে? দেখতে পাচ্ছিস না কি করি? সারাদিন রুমে বসে ডিম না পেরে আমাকে নিয়ে ঘুরতে যাবি? তোর ইচ্ছে হলে তুই যা। চল প্লিজ। আমার ভালো লাগতেছে না। তাহলে তুই এখনো আমার সাথে রাগ করে আছিস? বললাম তো রাগ করিনি। তাহলে চল আজ সারাদিন একসাথে ঘুরবো। এই বলে আমার কোলে বসে আমাকে জড়িয়ে ধরলো। আমার এখন ইচ্ছে, আর কথা বলে সুযোগ না দিয়ে আমার ঠোঁট ও ঠোঁটে চেপে ধরলো। আমিও কম ঘেঁষে সমানভাবে তাল মিলিয়ে চললাম। কিছু সময় এভাবে থেকে দুজনেই হাঁপাতে লাগলাম। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, না হলে খুব খারাপ হবে। কি করবি? দেখবি কি করতে পারি। না লাগবে না, নিজে তো কিছু পারবিই না, অন্যকে দিয়ে কাজ করাবি। বলার সাথে সাথে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। এখন সব কিছু নিজে করব। বলেই আমার গলা চেপে ধরলো। এই ব্যথা পাচ্ছি, ছাড়, না হলে মরে যাবো তো। আমাকে নিয়ে যাবি কিনা বল। যাবো যাবো বলার সাথে সাথে আমাকে ছেড়ে দিল। তাড়াতাড়ি রেডি হয়ে যা। আমিও রেডি হতে গেলাম। আমার উপর থেকে নেমে গিয়ে বললো। আমি আর কিছু বললাম না, উঠে চলে গেলাম বাথরুমে গোসল করার জন্য। আর নিতু রুম থেকে চলে গেল অন্য রুমে। আমি গোসল শেষ করে কাপড় পরে নিতুর জন্য অপেক্ষা করতে লাগলাম। এই কয়দিনে একবারও রুম থেকে বাইর হইনি, সারাদিন রুমেই ছিলাম, তাই একা একা যেতে লজ্জা লাগে। কিছু সময় পর নিতু আসলো। আমি নিতুকে দেখে হা হয়ে তাকিয়েছি। কি বলবো আপনাদের, বুঝতে পারছি না। কালো শাড়ি, ম্যাচিং চুড়ি বেগুনি, সাথে হিজাব পরা, একদম আমার স্বপ্নের রানী। আমি হেঁটে হেঁটে নিতুর কাছে গেলাম। নিতু আমার কাছে আসলো। বুঝতে পারলাম না, কিন্তু আমরা দুজনে একেবারে কাছে চলে আসছি। আমি নিতুর দুই গালে হাত দিয়ে ধরে আমার একেবারে কাছে নিয়ে আসলাম। আমি নিতু দিকে অপলক চেয়ে আছি, নিতু আমার দিকে চেয়ে আছে। একে অপরের চোখে ভালোবাসার শেষ সীমান্ত দেখতে লাগলাম। আমি ওর কপালে কপাল লাগিয়ে চারটো ট্যাগ করে দিলাম। নিতু আমার মাথার পিছনে হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। নিতুর মিষ্টির ওর ছাড়তে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সারা জীবন এইভাবেই থাকতে। কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম আমার নিঃশ্বাস ঘন হতে লাগলো। আর কিছু সময় এইভাবে থাকলে
নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না, তাই নিতুকে ছেড়ে দিতে লাগলাম। কিন্তু নিতু আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। কোনো উপায় না পেয়ে জোরে একটা ঝাটকা দিয়ে নিতুকে ছাড়িয়ে নিলাম। নিতু কিছু দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। ওর মুখের দিকে চেয়ে আমার খুব হাসি পেল, কিন্তু হাসতে পারলাম না। ও ঠোঁটের লিপস্টিক ঠোঁটের চারদিকে লেগে আছে। তখন নিতু কোনো কিছু না বলে আমাকে এসে জড়িয়ে ধরলো। নিতু চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হুম। আমি পকেট থেকে টিস্যু বের করে নিতু লিপস্টিক ঠিক করে দিতে লাগলাম। নিতু আমার দিকে চেয়ে আছে। লিপস্টিকের কোয়ালিটি ভালো আছে তো? হুম, কেন? মনে হয় কিছু খেয়ে ফেলেছি। চুরি করে খেয়েছিস যে, সবাই দেখলেই বুঝতে পারবে। কি, আমি চুরি করেছি? তা নয় তো কি, আয়নায় গিয়ে নিজের মুখ দেখ। আমি আয়নার সামনে গিয়ে দেখি আমার মুখে লিপস্টিক লেগে আছে। আবার গেলাম নিতুর কাছে, এগুলো মুছে দে। নিজে চুরি করে খেয়েছিস, আমি কেন মুছে দিব? আমি চুরি করিনি, মালিকা নিজ ইচ্ছে আমাকে দিয়েছে। এ বলে নিতুর কোমর ধরে আমার কাছে নিয়ে আসলাম। তারপর নিতু পরম আদরে আমার ঠোঁট মুছে দিল। যাওয়ার জন্য বাহির হয়ে গেলাম। গ্যারেজে এসে দেখি আমার বাইকের অবস্থা ভালো না। অনেকদিন হলো কেউ হাত দেয়নি। একে তো ধুলোবালি লেগে আছে, তার উপর আবার চাকা পাংচার। তাই বাইক রেখে গাড়ি নিয়েই বাহির হলাম। আমি ড্রাইভ করছি আর নিতু আমার পাশে বসে আছে। সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাসায় আসলাম। গাড়ি রেখে এসে বাসায় ঢুকতে দেখি দাদু ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। আমাকে দেখে বললেন। আমি মাথা নিচু করে দাদুর সামনে গেলাম। এখন তো বড় হয়েছিস, তাই কাল থেকে ভাইয়ের সাথে ব্যবসায় যাবি প্রতিদিন। ঠিক আছে। নিতুকে কলেজে নিয়ে যাবার সময় আর ওর ছুটি হয়ে গেলে বাসায় দিয়ে যাবে, মনে থাকবে? মনে থাকবে। আর কিছু বললেন না। আমি রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে বসে আছি। নিতু রুমে আসলো। তোর মোবাইলটা দে তো। ওয়ার্ড্রোবের উপর আছে। পাসওয়ার্ড কি? তোর নাম দেওয়া। আমি কিছু না বলে ফোন নিয়ে ফেসবুকে ঢুকে গেলাম। নিতুর আইডি অ্যাক্টিভ করা আছে। কি মনে হলো তাই দেখতে লাগলাম ওর আইডিটা। বাব্বা, ওদিকে আমার থেকে আরো অ্যাডভান্স। আমার আইডি দিয়ে লেখা হাজবেন্ড। ওর প্রোফাইলে আমার আর ওর বিয়ের পিক দেওয়া, কিন্তু ওর মুখ ইমোজি দিয়ে ঢাকা। তারপর আমার আইডিতে গেলাম। নোটিফিকেশন দেখে মেসেজ চেক করে দেখি বিভিন্ন পোস্ট দেখতে লাগলাম। কিছু সময় পরে নিতু খাবার নিয়ে আসলো। খেয়ে নে। খেয়ে নিতে পারবো না, খাইয়ে দিলে খেতে পারবো। ঢং দেখাতে হবে না আর, চেয়ারে আয়, খাইয়ে দিচ্ছি। চেয়ারে বসলাম। নিতু আমাকে খাইয়ে দিতে লাগলো। তোর পরীক্ষা কবে? আগামী মাসে। কি, তোর পরীক্ষা আগামী মাসে? আর তোর পড়াশোনার কোনো খেয়াল নেই? কাল থেকে তুই কাজে যাবি, আমি পড়বো। আজ বলে সমস্যা কি? তোর সাথে রোম্যান্স করব তাই। রোমান সারাদিনই তো করিস। কাল থেকে সারাদিন তোকে খুঁজে পাবো না তো। হাকর, একা একা খেতে আর ভালো লাগছে না। তারপর দুজনে একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। নিতু খাবার প্লেট রাখতে চলে গেল। আমি বিছানায় বসলাম। কিছু সময় পরে নিতু আসলো। দরজা লক করে এসে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ওর চোখে দিকে চেয়ে বুঝতে পারলাম ও কি চায় আমার কাছে, কিন্তু আমি এড়িয়ে যেতে লাগলাম। জানিস নিতু, চুপ, আর একটা কথাও বলবি না। আমাকে অনেক ফাঁকি দিয়েছিস, আর না। বলে আমাকে জড়িয়ে ধরলো। আমি জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে শক্ত করে ধরলাম। আমাকে একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হবে বল? করুণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। আমি যে তোকে অনেক ভালোবাসি। আমার সব ভালোবাসা তো শুধু তোর জন্য। আমি কি বলছি তুই ভালো করে বুঝতে পারছিস? সময় হলে সবই হবে, এখন ঘুমা। কিছু না বলে শুয়ে থাকলো। কিন্তু সময় যেতেই আমার ঠোঁট কামড় মেরে ধরলো। আমি ব্যথা পেয়ে চিৎকার দিলাম। কি হয়েছে বাবু, চিৎকার দিলে কেন? ব্যথা পাইছি। কোথায় পাইছো বাবু? ঠোঁট কেটে গেছে মনে হয়। তাহলে তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি ট্রিটমেন্ট করতেছি। এ বলে মোবাইলে ফ্ল্যাশ লাইট চালিয়ে দেখলো কতটুকু কেটেছে। মোবাইল রেখে কোনো কথা না বলেই আমার ঠোঁট দিয়ে ওর ঠোঁট চেপে ধরলো। সব সময় কি নিজেরে ঠিক রাখা যায়? ওর মিষ্টি ঠোঁটে ছোঁয়া পেয়ে ওর ভালোবাসায় হারিয়ে গেলাম। হঠাৎ আমার মুখে পানি এসে পড়লো, তাই ঘুমে গেল। চোখ খুলে দেখি নিতু ভেজা চুলে আমার মুখের উপর নাড়াচাড়া করছে। দেখে বোঝাই যাচ্ছে এখনই গোসল করে আসছে। ভেজা চুলে নিতুকে হেব্বি লাগছে। এই ছোট্ট মেয়েটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল, কি করে সেটাই বুঝতে পারছি না। 2 বছর আগেও ওর পিচি পিচি স্বভাব ছিল, কিন্তু এখন আর নেই। নিতুকে যত দেখছি ক্রাশ খাচ্ছি। সময় সময় ওর চালচলন, স্বভাব সবকিছু পাল্টে যাচ্ছে, সাথে ওর রূপও। এখন ওর দিকে চেয়ে ওর চোখের গভীরে হারিয়ে যাচ্ছি আমি। লক্ষ্য করলাম ওর মুখটা ক্রমশই আমার দিকে এগিয়ে আসছে। ওর ঠোঁট কাঁপা শুরু হয়ে গেছে। হয়তো ভালোবাসি কথাটা বলা হয়নি, কিন্তু একে অপরকে এত ভালোবাসছি যা বলে বোঝানো যাবে না। আমি দেরি না করে আমার ঠোঁট এগিয়ে দিয়ে ওর মিষ্টি ঠোঁট ছোঁয়ালাম। এখন ওঠ, আমার কলেজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আমার কপালে চুমু দিয়ে বলল, তুই রেডি হ। আমরা স্বামী স্ত্রী হলেও একে অপরকে তুই করে বলতে ভালো লাগে। আমার মনে হয়
কোনো মেয়ের কাছে শুধু স্বামী না, বন্ধু হয়ে থাকাটাই ভালো। আমি গোসল করে এসে দেখি নিতু রেডি হয়ে নাস্তা নিয়ে আমার জন্য রুমে বসে আছে। কাপড় পরে নাস্তা করে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। নিতুকে কলেজে নামিয়ে দিয়ে বাসায় গিয়ে বাইক নিয়ে মেকানিকের কাছে গেলাম। বাইক মেরামত করে ভাইয়ের দোকানে চলে গেলাম। নিতুর কলেজ ছুটির সময় আবারও চলে আসলাম ওর কলেজের সামনে। এসে দাঁড়িয়ে আছি, নিতু এখনো বাইর হয়নি। বসে বসে অপেক্ষা করতে লাগলাম নিতুর জন্য। লক্ষ্য করলাম কলেজের গেটের পাশে দাঁড়িয়ে একটা মেয়ে আমার দিকে চেয়ে আছে। আমি এসবে পাত্তা না দিয়ে বসে আছি। কিছু সময় পর নিতু চলে আসলো। কখন আসলি তুই? এই তো কিছুক্ষণ আগে। চল এখন। আচ্ছা, তোদের কলেজের মেয়েগুলো এমন কেন? কেন, কি হয়েছে? জীবনে মনে হয় আমার মতো সুদর্শন ছেলে দেখেনি, সবাই হা করে তাকিয়ে আছে। কই, কোনটা তোর দিকে তাকিয়েছিল বল? এখন কোনটা রেখে কোনটা দেখাবো? আচ্ছা চল, অন্যদিন দেখাবো। আর কথা না বলে চলে আসলাম বাসায়। বেশি বললেও আবার রেগে যাবে, তাই কোনো কথা বললাম না। হঠাৎ, ওই বাইক থামা, বাইক থামা। কি হয়েছে, চিল্লাছিস কেন? আইসক্রিম খাবো। কানের কাছে আদুরি সুরে বলল। শুরু হয়ে গেছে। বিরক্তি নিয়ে বাইক রেখে আইসক্রিম এনে দিলাম। থ্যাংক ইউ বাবু। আর পিরিতি দেখাতে হবে না। বাসায় চলে আসলাম, নিতুকে দিয়ে চলে গেলাম আবার কাজে। সারাদিন কাজ করে রাতে বাসায় আসার সময় হঠাৎ মনে হলো নিতুর জন্য কিছু নিয়ে গেলে কেমন হয়। নিতু বেশি আইসক্রিম পছন্দ করে, তাই বাসার কাছে দোকান থেকে 2টা আইসক্রিম নিয়ে বাসায় চলে আসলাম। সোজা রুমে চলে গেলাম। নিতু টেবিলে বসে পড়তেছে, পিছন থেকে জড়িয়ে ধরলাম। আও, কে? এত চিল্লাছিস কেন? ছেড়ে দিয়ে ওর মুখ চেপে ধরলাম। ওহ তুই, আমি খেয়াল করিনি, পড়তেছিলাম তো। আর এইভাবে হঠাৎ করে জড়িয়ে ধরলে তো ভয় পাবারই কথা। আমায় দেখে আমার হাত নিয়ে আমাকে জড়িয়ে দিল। ভাবছিলাম একটু রোমান্স করব, কিন্তু তুই দিলি চিৎকার করে। পিছন থেকে জড়িয়ে ধরে গালে চুমু দিলাম। আমি বুঝতে পারিনি তুই আসছিস, আমি মনে করছি অন্য কিছু। আচ্ছা এনে, তোর জন্য আইসক্রিম আনছি। সত্যি আমার জন্য? খুশিতে লাফ দিয়ে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। খেয়ে নে তাড়াতাড়ি, না হলে আইসক্রিমগুলো পানি হয়ে যাবে। 2টা কে খাবে? তুই? আমার একটা হলে চলবে, আর একটা ভাবিকে দিয়ে আসি। তোর ইচ্ছে। নিতু একটা নিয়ে চলে গেল ভাবিকে দেওয়ার জন্য। আমি তো মনে করছি 2টাই ওর হবে না, কিন্তু ওর একটা হলে হয়ে যায়। আগে জানতাম না, আমারও তো প্রিয় খাবার একটা হলে চলে না, 2-3টা লাগে। পেঁয়াজ আর সানচিপস এই 2টাই বেশি খাই। পেঁয়াজু হলে 10 থেকে 20টা, না হলে তো আমার চলেই না। আর সানচিপস 3-4টা প্যাকেট লাগে। ভাবিকে দিয়ে নিতু রুমে এসে আমার সামনে বসে খেতে লাগলো আইসক্রিম। আর আমি ওর খাওয়া দেখছি। এতদিন খেয়াল করিনি, আইসক্রিম খাওয়ার সময় একেবারে বাচ্চাদের মতো লাগে নিতুকে। বাচ্চাদের মতো লাগার যথেষ্ট কারণও আছে নিতুর মধ্যে। ও বাচ্চাদের মতো চুষে চুষে আইসক্রিম খায়, আর ঠোঁটসহ নাকেও আইসক্রিম লেগে যায়। আমি মুগ্ধ হয়ে খাওয়া দেখছি। এত সময় নিতু লক্ষ্য করেনি যে আমি ওর দিকে তাকিয়ে আছি। এক মনে খেয়ে চলেছে। হঠাৎ আমার চোখে চোখ পড়ল। খাবি আইসক্রিম? না। একটু খা। আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আমার আইসক্রিম খাওয়ার ইচ্ছে নাই। কিন্তু ওর ঠোঁটে লাগা আইসক্রিমগুলো খাওয়ার লোভ সামলাতে না পেরে ওর ঠোঁটে চুমু দিলাম। আশেপাশে লেগে থাকা আইসক্রিমগুলো খেয়ে নিলাম। নিতুকে ছেড়ে দিয়ে দেখি আমার দিকে চোখ লাল করে চেয়ে আছে। আইসক্রিম খেতে বলছিলাম, আমার ঠোঁট চুষতে বলিনি। ইচ্ছা হলেই খেয়ে নিবি, অনুমতি নিতে হয় না। আমারই তো সব কিছু, নিজের কিছু খাইতে হলে অনুমতি লাগে নাকি? বলে আমার কাছে টেনে নিয়ে আসলাম। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। যাচ্ছি। সারাদিন ঘামে শরীরে দুর্গন্ধ হয়ে গেছে, তাই গোসল করে নিলাম। গোসল করে এসে দেখি নিতু খাবার নিয়ে চলে এসেছে। আমি গামছা পরে আছি, কাপড় নিয়ে যাইনি তাই। এই দাঁড়া একটু। কি হয়েছে? তোকে না খুব সুন্দর লাগতেছে, ইচ্ছা করছে তোকে খেয়ে ফেলতে। এই বলে আমার একেবারে কাছে চলে আসলো। সুন্দর লাগছে বললে খেয়ে ফেলবি? এই বলতেই নিতু আমার গামছা খুলে দিয়ে গামছা নিয়ে দৌড়াতে লাগলো। আরে কি করিস, তো লজ্জা করে না? নিতু! হায় হায়, আমার কিছুই রইলো না, সব শেষ হয়ে গেল। নিতু সাথে সাথে এসে আমাকে জড়িয়ে ধরে ভাবিকে বলল, আসার আর সময় পেলে না? দরজা লক করতে পারিসনি? এই বলে ভাবি চলে গেল। আর আমি বলদের মতো দাঁড়িয়ে আছি। তোর জন্য আমার সব শেষ হয়ে গেল। বজ্জাত মেয়ে, আসার আর সময় পাইলো না। সরি বাবু। সরি বললে কি আমার ইজ্জত ফিরে পাওয়া যাবে? তাড়াতাড়ি কাপড় পরে নে, ভাবি কিছু দেখেনি। বজ্জাত মেয়ে, এখন আমি তোকে? আমায় কিছু করলে কান্না করব কিন্তু। ওই যে আর কান্না করতে হবে না। কাপড় পরে খাবার খেয়ে নিলাম দুজনেই। আমি বিছানায় বসে রেস্ট নিলাম। আর নিতু খাবার প্লেট রেখে আসলো। তুই ফোন কিনছিস না কেন? ফোন কিনে কি হবে? সারাদিন কত মিস করছি জানিস? আমার জেনে লাভ কি? তোর লাভ কি সত্যি তো? আমি তো আর তোর কেউ না। তুই তেঁতুল গাছের পেতনি। এই পেতনি এখন তোকে খেয়ে ফেলবে।
এই বলে আমার ঠোঁটের উপর নির্যাতন শুরু করে দিল। আমি সমানভাবে তাল মিলাতে লাগলাম, একে অপরে ভালোবাসার সাগরে ডুবে যেতে লাগলাম। আচ্ছা ওয়াকিল, তুই নামাজ পড়িস না কেন? কে বলল? আমি তো প্রতি শুক্রবার জুমার নামাজ জামায়াত সহিতে আদায় করি। কি সপ্তাহে একদিন? হুম। কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বি, মনে থাকবি? চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, পড়তে হবেই। আচ্ছা। মনে থাকবে। আর কাল একটা মোবাইল কিনবি। আমার যখন ইচ্ছা হবে তখন কথা বলবো। জীবনে নিজের টাকায় মোবাইল কিনছি? কিনিসনি, এখন কিনবি। আচ্ছা এখন ঘুমা। আর কথা না বলে নিতুকে বুকে জুড়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ধাক্কা দেখি শুরু হয়ে গেল। চোখ খুলে দেখি নিতু আমাকে ডাকছে আর ধাক্কা দিচ্ছে। এখনো সকাল হয়নি, এত রাতে কি হলো কে জানে। ঘুম ঘুম চোখে কিছু বলতে পারছে না, তাই আবার চোখ বন্ধ করে নিলাম। সাথে সাথে আবার শুরু হয়ে গেল। ওই ওঠ ওঠ বলছি। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করিস না তো, ঘুমোতে দে। ওঠ বলছি, না হলে খুব খারাপ হবে। চুল ধরে টানাটানি শুরু করে দিল। আজ না, কাল থেকে পড়বো। তুই এক্ষুনি উঠতে হবে, না হলে আমি টেনে বাইরে ফেলে আসব। এই বলে নিতু আমার হাত ধরে টানাটানি শুরু করে দিল। এখন আর কোনো উপায় নেই। এই মেয়ে যে পরিমাণ জেদি, সত্যি টানতে টানতে নিয়ে যাবে। তাই উঠে গেলাম, বসে বসে চোখ ডলতে লাগলাম। চল তাড়াতাড়ি। কোথায় যাবো এখন? গোসল করে নামাজ পড়তে হবে। এখন গোসল করতে ইচ্ছে করছে না। গোসল না করে নামাজ পড়বি কি করে? উজু করলেই তো হবে। মাথা খারাপ হয়ে গেছে? ঘুমানোর আগে কি কি করেছিস মনে আছে? আমার সামনে এসে বলল, প্রতিটি সকাল খুব সুন্দর, কিন্তু আমরা তা দেখতে পাই না। ওয়াকিল চল আমার সাথে, কিছু কাজ আছে বাহিরে। কি কাজ? গেলেই দেখতে পাবি, চল। আর কোনো কথা না বলে ভাইয়ের সাথে যেতে লাগলাম। ভাইয়া গাড়ি ড্রাইভ করছে আর আমি পাশে বসে আছি। কিছু সময় পরে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়লো। আমি সাথে নামলাম এবং ভাইয়ের পিছু পিছু যেতে লাগলাম। ভাই একটা মোবাইল শপে গেল, মনে হয় নতুন ফোন কিনবে নিজের জন্য। আমাকে সাথে করে নিয়ে আসছে চয়েস করে দেওয়ার জন্য। ওয়াকিল কোন মোবাইল নিবি দেখ। তোমার জন্য নেবে? না। তাহলে বাবির জন্য? না, তোর জন্য। আমার তো ফোনের প্রয়োজন নেই। দাদু বলছে কিনে দেওয়ার জন্য। ও আচ্ছা, এখনই সময়, ইচ্ছে মতো কিনে ফেলি। এই সুযোগ আর কোনোদিনও আসবে কিনা জানি না। নতুন মডেলের ফোনগুলো দেখতে লাগলাম। খুব সুন্দর ফোন, কোনটা রেখে কোনটা নেব চিন্তায় পড়ে গেলাম। অনেক দেখাদেখির পরে একটা ফোন নিয়ে ভাইয়ের কাছে গেলাম। কি হয়েছে? ভাই বিল পেড করে আসলো আর আমি মোবাইল নিয়ে সবকিছু সেটিং করতে লাগলাম। ভাইয়া আসার পরে গাড়ি নিয়ে দোকানে চলে আসলো। এসে দেখি নিতুর কলেজ ছুটি হওয়ার সময় হয়ে গেছে, তাই বাইক নিয়ে চলে আসলাম নিতুর কলেজের সামনে। নিতু এখনো বাহির হয়নি, তাই বসে আছি আর মোবাইল নিয়ে দেখতে লাগলাম। কিছু সময় পরে লক্ষ্য করলাম কালকের মেয়েটা আজও আমার দিকে চেয়ে আছে। সেদিকে খেয়াল না করে মোবাইল দেখতে লাগলাম। নতুন মোবাইল তো, তাই একটু বেশি আকর্ষণ। কিছু সময় পরে নিতু আসলো, সাথে উমাও ছিল। ওই বজ্জারটাকে দেখেই আমার রাগে চোখ লাল হয়ে যাচ্ছে। বিষয়টা নিতু ও উমা ঠিকই বুঝতে পারছে, তাই উমা আমার দিকে না এসে অন্যদিকে চলে গেল। এই বজ্জাত মেয়ে, এদিকে আয়। ওইদিকে কোথায় যাচ্ছিস? চিৎকার করে বললাম। আমার কথা না শুনিয়ে চলে গেল। আরে কি হয়েছে, এমন চিল্লাচ্ছিস কেন? ওই বজ্জাত মেয়ের জন্য ওই দিন রাগে মাথা কাজ করছে না। আচ্ছা ওই কথা ভুলে যা, ওর কোনো দোষ নাই। চল বাসায় যাই। আমাকে টেনে বাইকের কাছে নিয়ে আসলো। চল। এই ব্যাগে কি? বাইকে মোবাইলের ব্যাগ রাখা ছিল। ও, বলতেই ভুলে গেছি, ভাই একটা মোবাইল কিনে দিল, দাদু বলেছে দেওয়ার জন্য। ওয়াও, নতুন ফোন, দেখি দেখি। আমি পকেট থেকে মোবাইল বাইর করে নিতুর হাতে দিলাম। ওয়াও, খুব সুন্দর মোবাইল। বুঝতে হবে না, খার্চ হয়েছ। এদিকে তাকা, সেলফি কেমন হয় দেখি। আমাকে কাছে টেনেই বলল, এই হলো মেয়েদের আরেক সমস্যা, কিছু হলে এই সেলফি। একসাথে কতটা সেলফি নিছে কে জানে। অনেক পোজ দিয়ে সেলফি নিল, আজই মনে হয় মেমোরি ফুল করে ফেলবে। এখন চল বাসায় যাই। খুব সুন্দর সেলফি হয় এই ফোনে। এখন চল, তোকে বাসায় দিয়ে আসি। চল। নিতুকে নিয়ে বাসায় চলে আসলাম। এই ব্যাগটা নিয়ে যা আর আমার মোবাইলটা দে। এই নে। বলে ওর মোবাইল আমার হাতে ধরিয়ে দিল। তোর মোবাইল দিয়ে আমি কি করব? আমার মানে তোর আর তোর মানে আমার, তাই তুই আমারটা আর আমি। একদম সামনে আগাবি না। তোর মানে তোর, আমার মানে আমার, দে আমারটা। বলে ওর হাত থেকে ফোনটা আনতে লাগলাম। প্লিজ বাবু, তুই তো আমার লক্ষ্মী বাবু। এসব বলে লাভ নাই, আমারটা দে বলছি। আমার সোনা বাবু, লক্ষ্মী বাবু, এখন আমার কাছে থাক, তুই রাতে নিয়ে নিস। রাতে মনে থাকবে তো? একদম মনে থাকবে, তোরেই দিয়ে দেব। আচ্ছা এখন যাই। শোন, কি? জোহরে নামাজ পড়তে ভুলবি না কিন্তু। আচ্ছা। চলে আসলাম বাসা থেকে। আমার এত স্বাদের মোবাইল নিয়ে নিল আর ওর ওইটা আমাকে দিয়ে দিল। বজ্জাত মেয়ে, নিজেরটাই হয় না
আমার টেনে টানাটানি করে। আমি ওর অন্য নিয়ে কেমন করি নাকি? কিছু সময় পরে কল আসলো। মোবাইল হাতে নিয়ে দেখি ওমার নাম্বার থেকে কল আসছে। এই বজাত মেয়ে আমার নাম্বার কোথায় পেল? আর এটা তো নিতুর মোবাইল। দেখি কল রিসিভ করে কি বলে। ওই বজ্জাতের হাড্ডি, সবার সাথে তো জল্লাদি দেখাস, নিজের বজ্জাত স্বামীটাকে ঠিক করতে পারিস না? দেখছিস আজ কেমন করে আমার দিকে চেয়েছিল? তোর জামাই না হলে আজ কি অবস্থা করতাম নিজেও জানি না, শুধু তোর জামাই বলে ছেড়ে দিলাম। এই শয়তানের হাড্ডি বজ্জাত মেয়ে, তোকে একদিন হাতের কাছে পাই, তারপর মজা বোঝাবো। আর কিছুই বললো না, সাথে সাথে কল কেটে দিল। রাতে বাসায় চলে আসলাম। এসে রুমে গিয়ে দেখি নিতু বসে বসে পড়ছে, আর আমার মোবাইলটা বিছানার উপর রাখা। মোবাইলটা হাতে নিয়ে দেখতে লাগলাম, সিম এখনো ঢোকানো হয়নি। আমার সিমটা তো দাদুর কাছে। আমি সিম খুঁজতে যাব না, দিলে দেবে, না দিলে নাই। মোবাইলে গ্যালারিতে ঢুকে আমি অবাক, এই কয়েক ঘন্টায় 200 প্লাস পিক্সেল তোলা হয়ে গেছে। কি বলবো, নিতুকে খুঁজে পাচ্ছি না। আপাতত কিছু না বলে দেখতে লাগলাম ওর তোলা পিকগুলো। বিভিন্ন স্টাইলে তোলা সেলফি দেখছি, আর মনে মনে হাসছি ওর সেলফির ধরন দেখে। আজ বাসায় এসেই মোবাইল নিয়ে বসে গেলি, আমার সাথে একটাও কথা বলার প্রয়োজন মনে হয়নি। তোর পরে বিরক্ত করতে চাইছিলাম না, তাই কথা বলিনি। আর তুই সেলফিগুলো দেখছিলাম। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। ওকে। মোবাইলটা রেখে চলে গেলাম ফ্রেশ হতে। নিতুর যে অবস্থা দেখে বোঝা যাচ্ছে মোবাইলটা ফেরত পাবো না। আর নিতুর হাতে কিছু গেলে তার ফিরে আসে না। আমি দিনে এটা ভুলেই গেছিলাম। তখন যদি মনে থাকতো তাহলে ওর হাতে তো দূরের কথা, বলতামই না ফোনের ব্যাপারে। ছোটবেলায় তো বেশিরভাগ সময় আমার কেনা টি শার্ট পরতো। আমার জন্য কিনে আনলে ওর ভালো লাগলে নিয়ে নিত। 2 বছর আগের কথা, আমার এক ক্লাসমেটের বোনের বিয়ের জন্য আমি একটা শার্ট কিনেছি। বাসায় আসতেই কী করেছে দেখেছে কে জানে। পরের দিন সকালে বিয়েতে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম, কিন্তু শার্ট খুঁজে পেলাম না। ওইদিকে দেরি হয়ে যাচ্ছে, তাই অন্য একটা পরেই চলে যায় বিয়েতে। বিকেলে বাসায় এসে দেখি নিতু আমার নতুন শার্ট পরে আছে। অনেক চেষ্টা করলাম শার্ট ফিরিয়ে আনার জন্য, কিন্তু কাজ হলো না। গত বছর একটা ব্র্যান্ডের টি শার্ট কিনেছিলাম খুব শখ করে। বাসায় এসে সাথে সাথে পরে নিয়েছি, যাতে নিতু নিয়ে যেতে না পারে। কিন্তু বজ্জাত মেয়েটা ভালো লেগে যায়, তাই রাতে খুলে ঘুমাইছি। সকালে উঠে আর খুঁজে পাইনি। পরের দিন দেখি নিতু সেটা পরে আছে। এখন খুব চিন্তায় পড়ে আছি, মোবাইলটা পাওয়া যাবে কিনা, হজম করে ফেলবে না কেউ। গোসল করে এসে কিছু খেয়ে গল্প করে ঘুমিয়ে পড়লাম। ভোরে নিতুর ডাকে ঘুম ভাঙলো। ফজরে নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুমতে করে নাস্তা করে কাজে যাওয়ার জন্য রেডি হয়েছি, তখন দেখি নিতুর মোবাইল বিছানায় রাখা, কিন্তু আমারটা নাই। তার মানে আর আমার মোবাইলটা পাওয়া যাবে না। এত শখ করে কিনলাম আর ও নিয়ে নিল। নিতু, আমার মোবাইল কোথায়? এই তো বিছানায় রাখা আছে। এটা তো তোর মোবাইল, আমারটা কোথায়? এইটাই তোর, আর এইটাই তোর সিম লাগানো আছে। তোরটা তুই নে, আর আমারটা আমায় দিয়ে দে। আচ্ছা, একটা কথা বলতো। আমার গলা জড়িয়ে ধরে বলল, কি হয়েছে বল। আমি তো তোর বিয়ে করা বউ। আমার কপালে শুধু কপাল লাগিয়ে বলল, না, তুই আমার চাচাতো বউ। আচ্ছা বলতো, বিয়ের পর কি আমার কোনো গিফট দিয়েছিস? পরশুদিন তো আইসক্রিম এনে দিলাম। খাওয়ার কথা বলিনি, অন্য কিছু কি দিয়েছিস? কিছু দেয়নি। আজ আসার সময় নিয়ে আর কথা বাড়াতে পারলাম না। নিতু পরম আদরে ওর মিষ্টি ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরলো। আমি আর কোনো কথা বলতে পারলাম না। বুঝে গেছি আর কাজ হবে না। নিতু আগে কিছু নিলে দাদুকে দিয়ে বোঝাতো, আর এখন নিজে এইভাবে বুঝিয়ে দিচ্ছে। কিছু সময় পরে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। আমিও কিছু বললাম না, ওর দিকে চেয়ে আছি। মনে কর এইটা তোর দেওয়া ফার্স্ট গিফট, তাই এইটার আশা ছেড়ে দে। হ্যাঁ, সবসময় শুধু আমাকে মেরে খেতেই শিখেছিস। রাগ করিস না। কলেজে যেতে হলে চল, আমি চলে যাব। চল। তারপর আর কি করার, নতুন মোবাইলের আশা ছেড়ে দিয়ে পুরাতনটাই নিয়ে চলে আসলাম। নিতুকে কলেজে নামিয়ে দিয়ে দোকানে চলে আসলাম। মনটা একেবারে খারাপ হয়ে গেছে। কত শখ করে কিনলাম, কিন্তু তার হলো না। সব সময়ের সাথে এমন করে, এখন ইচ্ছে করছে কি করার বুঝতে পারছি না। চুপচাপ সব সহ্য করতে হচ্ছে, কিছু বলতে পারছি না। কি আর বলবো, কাকেই বা বলবো? সে তো আমার বউ হয়ে গেছে। কাকে মনের দুঃখ বললে সে বলবে বউ তো তোরই, অন্য কারো না। সেই জন্য কিছু বলতে পারছি না। চুপচাপ কাজে লেগে গেলাম। ভাই হয়তো কিছুটা লক্ষ্য করেছেন, কিন্তু কিছু বলছেন না। নিতুর কলেজ ছুটি হওয়ার সময় হয়ে গেছে, আমি খেয়াল করিনি। আজ নিতু কলেজে আসেনি? আসছে কেন? কলেজ ছুটির সময় হয়ে গেছে, তুই যাবি না? মোবাইল বাহির করে টাইম দেখতে লাগলাম। নতুন মোবাইল কোথায়? কোথায় আবার? তোমার আদরে বজ্জার চাচাতো বোনের কাছে। আমার সাথে রাগ দেখিয়ে কি আর হবে, তোর বউ তো সে। হ্যাঁ, এই জন্য তো কিছু বলতে পারি না। আর কথা না বলে চলে আসলাম। কলেজের সামনে এসে দেখি নিতু এখনো আসেনি, তাই বসে বসে অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ দেখি ওই মেয়েটা ভিতর থেকে এসেছে।
আমার থেকে কিছু দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। এ মেয়ের সমস্যা কি কিছুই বুঝলাম না। প্রতিদিন আমার দিকে কেমন করে তাকিয়ে থাকে কেন বুঝি না। কিছু সময় পরে নিতু চলে আসলো। নিতুকে নিয়ে বাসায় চলে আসলাম। প্রতিদিন নিতুকে আনার সময় দেখি ওই মেয়ে আমার দিকে তাকিয়ে থাকে, আমার সামনে দাঁড়িয়ে থাকে আর আমার দিকে তাকায়। নিজের কাছে কেমন বিরক্ত লাগে ব্যাপারটা। এইভাবে চলে গেল কিছুদিন। এখন নিতির পরীক্ষার সময় চলে আসছে। এখন পরীক্ষার হলে দিয়ে আসতে হয়। এখনো দেখি আগের মতো এই মেয়েটা আমার দিকে তাকায়, কিছু বলেও না, কাছেও আসে না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এখন নিতু আমার ভালোবাসার কমতি নেই। আমার কাছে যত ভালোবাসা আছে সব নিতুকে দিয়ে দেই। হ্যাঁ, নিতু আমাকে সব কিছু দিয়ে ভালোবাসে। এখন আর দাদুর কাছে কোনো অভিযোগ করে না আমার ব্যাপারে। কোনো কিছু হলে বা আমি কোনো কাজ না করলে রাতে বাসায় আসলে কাজ করিয়ে ছাড়ে। ওই দিন নিতু কল করে বলছিল ওর জন্য আইসক্রিম আনার জন্য, কিন্তু আমি ভুলে গেছিলাম। রাতে বাসায় এসে নিতুকে দেখে মনে হলো আইসক্রিম নিয়ে আসতে ভুলে গেছি। প্রথমে নিতু কিছু বলেনি। যখন ঘুমানোর জন্য বিছানায় যাব তখন, একদম খাটে উঠবি না। তাহলে আমি কোথায় যাব? কোথায় যাবি তা জানি না, তবে আজ তোর বিছানায় জায়গা নাই। কেন, আমি বিছানায় ঘুমাতে পারবো না? আজ কিছু আনার জন্য বলেছিলাম, তা কোথায়? আসলে আমি ভুলে গেছি, কাল সকালে এনে দেবো। তাহলে এই বিছানায় ঘুমানোর কথাও ভুলে যা। আমি কোথায় ঘুমাবো? আমি কি জানি? কাল এনে দেবো, সত্যি বলছি। তুইও এই বিছানায় কাল ঘুমাতে পারবি, সত্যি বলছি। আর কথা না বলেই রুম থেকে চলে আসলাম। এখন আইসক্রিম এনে না দিলে বিছানায় উঠতে দেবে না, আর নিতুকে জড়িয়ে না ধরলে আমার ঘুমও আসবে না। তাই বাইরে যেতে লাগলাম। এত রাতে কোথায় যাবি? সামনের দোকানে যাব। এত রাতে কেন? নিতু বলেছে আইসক্রিম খাবে, তাই নিয়ে আসার জন্য। এত রাতে আইসক্রিম খাওয়ার কি আছে? জানি না, বলেছে আইসক্রিম এনে না দিলে আমাকে বিছানায় উঠতে দেবে না। আমার সাথে আয়। এই বলে আমার রুমের দিকে যেতে লাগলাম। নিতু, তোর এত রাতে আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো কেন? ইচ্ছে এখন হয়নি দাদু, ইচ্ছে দিনে হয়েছে। তাহলে এখন বলছিস কেন? দিনে কল দিয়ে বলছি বাসায় আসার সময় নিয়ে আসার জন্য, কিন্তু নিয়ে আসেনি, তাই বলছি বিছানায় উঠতে দিব না। বললাম তো কাল সকাল হলে এনে দেবো। আমিও তো বলছি। দেখছো দাদু, তোমার নাতনি কত পাষাণ হয়েছে। দাদুর দেখার কি আছে? দাদু তুমি গিয়ে ঘুমাও, আমি এটাকে আজ সাইজ করব। দাদু তুমি বলো এখন এসব না করতে, আমি তো ভুলে গেছিলাম। তোমাদের যা ইচ্ছা কর, আমি এসবে নাই। এ বলে দাদু চলে গেল। আর নিতু আমার দিকে চোখ রাঙিয়ে চেয়ে আছে। তাই চলে গেলাম দোকানে আইসক্রিম আনার জন্য। দোকান থেকে আইসক্রিম এনে দেওয়ার পর আমার বিছানায় উঠতে দিছে। আজ নিতু শেষ পরীক্ষা। আমি বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু নিতু আসার কোনো নামগন্ধই নেই। ওই মেয়েটা বাইরে রয়েছে। দেখতে দেখতে চেনা হয়ে গেছে মেয়েটাকে, তাই দেখে চিনতে পারছি। এ কি, আজ দেখি মেয়েটা সোজা আমার কাছে আসছে। এই মেয়ের মতলব কি কিছুই তো বুঝতেছি না। আমি এটাকে খেয়াল না করে মোবাইল নিয়ে ফেসবুকিং করতে লাগলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মেয়েটার দিকে চেয়ে আছি, কোনো কথা বলছি না। কি বলবো সেটা খুঁজেও পাচ্ছি না। কথা বলেন না কেন, সালামের জবাব দেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো, আপনি? আমি আপনার ছোট, তাই আমাকে তুমি করে বললে খুশি হব। আমি ভালো আছি। কোনো কথা না বলেই মোবাইলে তাকালাম। আমি তানহা, নিতুর ক্লাসমেট। আমি নিতুর চাচাতো ভাই ওয়াকিল, তাই না আপনি? মিস তানহা, আপনি তো ভুল শুনেছেন। আমি নিতুর ভাই না, স্বামী। আপনি বললেই হয়ে গেল, আমি তো খোঁজ নিয়ে দেখছি। তা কি কি খোঁজ নিলেন আপনি? আপনি নিতুর ভাই ওয়াকিল, সেটা আমি জানি, আর অনেকের কাছ থেকেও শুনেছি। হ্যাঁ, আমি নিতুর ভাই ছিলাম আমাদের বিয়ের আগ পর্যন্ত। বিয়ের পর থেকে স্বামী হয়ে গেছি, আর এখন আপনার দুলা ভাইও। আপনি খুব ভালো বলতে পারেন দেখছি। হ্যাঁ, আমার কাছে কি চান এখন? আপনার মন। হোয়াট? না মানে, আপনার নাম্বারটা যদি দিতেন। কেন, আমার নাম্বার দিয়ে কি করবেন? না মানে, একটু কথা বলতাম। আমার সাথে কথা বলে আপনি কি করবেন? এমনি বলতাম আর কি। ও, আপনার ক্লাসমেটের কাছে আমার নাম্বার আছে, নিয়ে নেন। আপনি দিলে ভালো হবে। ওর কাছে খারাপটা না, ভালোটাই আছে। মেয়েটা আর কিছু না বলে চলে গেল। আবার ভেতরে হয়তো নিতুর কাছে যাচ্ছে। যাও বালিকা, নিতু তোমাকে লবণ ছাড়াই খাবে, পানিও খাবে না। আমি বাইকে বসে আছি। কিছু সময় পরে দেখি তানা নামের মেয়েটা আবার আসছে। আপনার বোন এত বজ্জাত কেন? এ মেয়ে, তোমার তো সাহস করতে গেল আমার বউকে বজ্জাত বলা? আপনি তো দেখছি নিতুর মতো নাম্বার তো দিলেন না, সাথে আমাকে অপমান করলো। খুব ভালো করেছে। আপনাকে যে বলছি আমি ওর স্বামী, তা মাথায় ঢোকে না? আপনি তো দেখছি নিতুর মতো, ও নাম্বার তো দিলই না, সাথে আমাকে অপমান করলো। আপনাকে অপমান করবে না তো কি করবে? ওর স্বামীর নাম্বার ওর কাছেই চাইছো? আমি তো মনে করেছি আজ তো গিলে ফেলবে আজ। কথা বলতে বলতে সামনে তাকিয়ে দেখি নিতু চলে আসছে।
আচ্ছা, আপনার নাম্বারটা দিয়ে দেন, আমি চলে যাব। ওই তানহার বাচ্চা, আমি যে এত কিছু বললাম তোর গায়ে লাগেনি, আবার আসছিস নাম্বার নিতে? তোরা তো জলে কেন? আমি তো তোর কাছ থেকে নিতেছি নাকি? তুই আমার স্বামীর নাম্বার নেওয়ার কে রে? যা এখান থেকে, না হলে আজ তোকে আমি কি করব জানি না। কি করবি তুই? দেখবি কি করতে পারি। এই বলে কি যেন খুঁজতে লাগলো। হ্যাঁ, ইট খুঁজছিল, আর একটা পেয়েও গেল। আমি এত সময় চেয়ে চেয়ে দেখছিলাম, এখন দেখছি পরিস্থিতি খারাপ হতে চলেছে, তাই দেরি না করে নিতুকে ধরলাম। এখন হাতে ইট দিয়ে তানাকে মেরে ফেলতেও পারে, নিতুকে দিয়ে কোনো ভরসা নেই। তাই আর ওইখানে দাঁড়িয়ে না থেকে নিতুকে জোর করে বাইকে তুলে নিয়ে আসলাম। কিন্তু ওর গালাগালি বন্ধ হলো না, একের পর এক গালি দিয়েই চলেছে তানাকে। এখন নিতুর অবস্থাও খারাপ, পাগলের মতো গালি দিয়ে চলছে। এখন নিতুকে বাসায় নিয়ে গেলে সমস্যা হবে, তাই ফাঁকা রাস্তা দেখে বাইক থামালাম। বাইক থেকে নেমে নিতুকে বললাম, প্লিজ নিতু, এবার থামো। কেন থামবো? এই শয়তান মেয়ের সাহস হলো কি করে তোর নাম্বার চাওয়ার? নিতু চুপ করো, মানুষজন কি ভাববে? থামবো কেন? এই ফালতু মেয়ে বলে কি? আরে শুধু নাম্বারই চাইছে। শুধু নাম্বার চায়নি, ও বলছে তোর সাথে প্রেম করবে। কি? এই 420 মেয়েকে থাপড়াইয়া সব কটা দাঁত ফেলে দিল না কেন? 420 কি? 420। ওহ, এর জন্যই তো এত বকা দিচ্ছি। আচ্ছা থাম, ও বললেই হয়ে গেল নাকি? আমি তো শুধু তোকেই ভালোবাসি আর বাসবো। তাহলে ওই ফালতু মেয়ে কেন বলবে এই কথা? ফালতু মেয়ে তো তাই বলেছে। এখন চুপ করো, আর কোনো কথা বলবি না। আমার মাথা গরম হয়ে গেছে, আমাকে আইসক্রিম দে। আচ্ছা চুপচাপ বস এখানে। কোনো দোকান নেই সামনে গিয়ে দেখি? চল। বাইক নিয়ে কিছু দূরে এসে আইসক্রিম কিনে দিলাম নিতুকে। ও আইসক্রিম খাচ্ছে বাচ্চাদের মতো। বাসায় চলে আসলাম, নিতুকে নামিয়ে দিয়ে আবার দোকানে চলে গেলাম। রাতে বাসায় এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে। আমি আমার রুমে চলে যেতে লাগলাম, তখন দাদু বলল, ওয়াকিল, এইদিকে আয়। ফ্রেশ হয়ে আসছি। ওয়াকিল, তোকে বলছি এখানে আসার জন্য। আর কোনো কথা না বলে চলে গেলাম সবার সামনে। ওয়াকিল, তোর হয়েছেটা কি? তোর জন্য কি আমরা রাস্তাঘাটে চলাফেরাও করতে পারবো না? আমি কি করলাম? কি করিসনি বল। তোর কি লজ্জা বলতে কিছু নাই? 2 দিন পর একটা না একটা করিস। এমন ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে খুব বড় ভুল করছি। কি বলো আম্মু, তোমরা আমার কথাটা একটু শোনো। তুই বারবার ঘটকালি করতে আসিস না, আমার নিজের কানে সব শুনেছি। কি যেটা বলছো? আমি কি করছি? আর কিসের জন্য এমন করতেছো? আর একটাও কথা বলবি না। লজ্জা করে না বিয়ে করা বউ রেখে ও বাইরে এইসব করে বেড়াতে? আর আমি কি করছি সেটা তো বলবে। কি করিসনি বল? কিছুদিন আগে একটা মেয়ে, এখন আরেকটা মেয়ের সাথে এসব করে বেড়াচ্ছিস, তোর লজ্জা করছে না? তার ওপর বউ আছে। আমার তো ইচ্ছা করছে তোকে গলা কেটে মেরে ফেলতে। তখন থেকে শুনেই যাচ্ছি, কি সব বলো। আর একটাও কথা বলবি না তুই। এত খারাপ হবি আমার ভাবতেই ঘেন্না করতেছে। যা, আমাদের বাসা থেকে বের হয়ে যা। এই বলে ধাক্কা দিতেই আমি গিয়ে ভাইয়ের উপরে পড়লাম। কি হয়েছে? এমন করতেছো কেন? ভাইয়ের দোকানে ছিল, এইমাত্র বাসায় আসলো। কি হয়নি আজ? একটা মেয়ের সাথে কি করে আসছে তোর চাচার সাথে? ওই মেয়ে নালিশ করছে। ছি ওয়াকিল, তোর লজ্জা করে না এইসব করতে? কি হয়েছিস তুই? তোকে তো আমরা এমন শিক্ষা কোনোদিন দেইনি, তারপরও এমন করতেছিস। যা, বাড়ি থেকে বের হয়ে যা। আমার কথা একটু শোনো। ও কিছুই করেনি, আজ আমি তো সাথে ছিলাম। চুপ, তুই আর একটা কথাও বলবি না। নিতুর মা ওকে রুমে নিয়ে যাও। তোমরা যদি ওকে বাহির করে দাও তাহলে আমাকেও বাহির করে দাও। ও খারাপ হলে আমি ওর বউ, আমিও খারাপ। চুপ, আর একটা কথাও বলবি না। নিতুকে থাপ্পড় দিয়ে টেনে টেনে নিয়ে গেলেন। আমি শুধু দেখছি আর চোখের পানি ফেলছি। আমাকে তো কেউ কথা বলতেই দিল না। কি করেছি আমি? আজ কিছুই তো করিনি। সবাই আমাকে শুধু খারাপই ভাবছে। আমার আম্মু আমাকে খারাপ ভাবছে, আর ভাববে না বা কেন? এর আগে তো আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, যা সবার কাছে সত্য হয়ে আছে। এখন কি করব আমি? এই কষ্ট নিয়ে আমি কি করে থাকবো? না, আমি আর এই বাসায় থাকবো না। এখানে আমার কোনো মূল্য নেই, আমার কথার কোনো দামই নেই। একটা বারো তো আমার কথাগুলো শুনতে পারতো, বা নিতুর কথা কি সত্য আর কি মিথ্যা তা একটা বারো জানতে চাইলো না। কে কি বলেছে তা সত্যি ভেবে আমায় বাসা থেকে বের করে দিল। যেখানে আমার কোনো মূল্যই নেই, সেখানে আমি আর থাকবো না। আজ এক্ষুনি চলে যাব দূরে কোথাও। গন্তব্যহীন হাঁটা শুরু করলাম, সাথে ছিল চোখের জল। এছাড়া আমার আর কিছুই নেই। যা ছিল সব ওরা নিয়ে নিছে। নিতুকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল। আর এক মুহূর্ত এখানে থাকবো না, চলে যাবো এখান থেকে। কিন্তু নিতুর কি হবে? ওকে আমার ছাড়া থাকতে পারবে? আর আমি তো নিতুকে ছাড়া থাকতে পারবো না। না, এত কিছু ভেবে কি হবে? আমার তো আর কেউই নেই, সব থেকেও কিছু নেই এখন।
সামান্য একটা মেয়ের কথায় সবাই আমাকে এত ভুল বুঝতেছে। কেন আমি কি এতই খারাপ? যে যা বলবে তাই আমি কি তাই করে বেড়াই? একবারও কি ভালো করে খুঁটিয়ে দেখতে পারলো না? ওরা যেমন শিক্ষা দিয়েছে সেইভাবেই তো চলছি, অন্যভাবে তো চলছি না। সামান্য একটুতেই সবাই আমি এত খারাপ ভাবতেছে। একটু তো সত্যতা যাচাই করলে কি এমন ক্ষতি হবে? চলে এসেছি রেল স্টেশনে। এখন আর এক মুহূর্ত এই মায়ের শহরে থাকতে ইচ্ছে করছে না। ট্রেনের টিকিট কেটে নিলাম। আপাতত ঢাকায় চলে যাব, তারপর যা করার করব। হঠাৎ ফোন বেজে উঠলো পকেটে। দেখি নিতু নাম্বার থেকে কল আসছে। রিসিভ না করে ছোট্ট একটা মেসেজ দিলাম, ভালো থেকো। ওর নাম্বার ব্লক করে দিলাম। বাসার সবাই রিলেটিভ যারা আছে সবাইকে ব্লক করলাম। নাম্বারটা অফ করতে পারছি না একটা কারণে। কারণটা সময় হলে বলবো, এখন বলবো না। আমার একটা ফ্রেন্ড চিটাগাঙে থাকে, তাকে কল দিলাম। এখন ওর কাছেই যাব। আর কেউ তেমন পরিচিতও নেই। যদি এখন আমাকে হেল্প করে তাহলে বেঁচে যাব, না হলে আমার আর কি হবে জানি না। তবে কিছু একটা করতে হবে, না হলে চলবে না। তাই কল দিলাম সেই বন্ধুটাকে। হ্যালো, ওয়াকিল বলছি। ঠিক মতো চিনলাম না। সিলেট থেকে বলছি। ও তুমি, এতদিন পর মনে পড়লো কল দেওয়ার কথা। ওই দিন মেসেজে বললাম তো কেমন ঝামেলায় ছিলাম এতদিন। তা কেমন আছো? আর ভাবি কেমন আছে? সবাই ভালো। আমি কি তোমার ওখানে কিছু দিনের জন্য আসতে পারি? কি সত্যি বলছো? হুম। সমস্যা নাই, চলে আসো। হানিমুনে আসবে নাকি? না তেমন কিছু না, আমি একা আসছি। আচ্ছা, কবে আসবে? এখন ঢাকায় আসছি, কাল সকালে ঢাকা থেকে ট্রেনে উঠবো। একেবারে চিটাগাঙের ট্রেনে উঠলে না কেন? এখন কোনো ট্রেন নেই, আর যেটা ছিল সেটা ধরতে পারিনি তাই। আচ্ছা সমস্যা নাই, তুমি চলে আসো। আর একটা কথা, আমি যে তোমার ওখানে আসবো কেউ যেন না জানে। কেন, কোনো সমস্যা? আসলেই সব বলবো, তুমি আর আমি ছাড়া যেন কেউ না জানে। ওকে, কাল চিটাগাঙের কাছে এসে আমাকে কল দিও, আমি নিতে আসবো। ওকে, ভালো থেকো। হুম। কল কেটে দিলাম। এখন কিছুটা শান্তি লাগছে। কিছুদিন থাকার মতো একটা জায়গা তো পেয়েছি। ঘুম ঘুম লাগতেছে, তাই ট্রেনের সিটে শুয়ে পড়লাম। তখনই নিতুর কথা মনে হলো। বুকের বাপাশে চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। শুধু নিতুর মায়াবী চেহারা আমার চোখের সামনে ভেসে উঠেছে। আপনা আপনি চোখ থেকে পানি পড়ছে। নিতু এখন কি করতেছে? আমাকে ছাড়া কেউ ঘুম আসছে? ও তো আমাকে জড়িয়ে না ধরে ঘুমোতে পারে না। এখন কি করে ঘুমাবে তাহলে? আমার এই যে নিতু ছাড়া ঘুম আসছে না। ওর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়েছি জানি না। ভোরে টিটির ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে নেমে পড়লাম। খুব ক্ষুধা লেগেছে। মানিব্যাগ হাতে নিয়ে দেখি 1500 টাকা আছে। সেটাকে ট্রেনের টিকিট কেটে নাস্তা করতে লাগলাম পাশের একটা রেস্টুরেন্টে। ঢাকা থেকে ট্রেন ছাড়বে সকাল 9টায়। মোবাইল পকেট থেকে বের করে টাইম দেখতে লাগলাম। মোবাইল হাতে নিয়ে দেখি অনেক মেসেজ আসছে নিতু নাম্বার থেকে। সব মেসেজে একই কথা, বাসায় চলে আয়, আর না হলে আমাকে তোর সাথে নিয়ে যা। আমার একা একা কিছুই ভালো লাগতেছে না এখানে। ওর মেসেজ দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি একটা মেসেজ দিলাম, কিছুদিন অপেক্ষা কর, আমি কিছু একটা ব্যবস্থা করে নিয়ে আসবো আমার কাছে, নিজের খেয়াল রাখিস। এই মেসেজ দিয়েই টাইম দেখি সকাল 8:30 হয়ে গেছে। তাই নিজের ট্রেনে উঠে সিটে বসে পড়লাম। বিকেলবেলা চলে আসলাম চিটাগাং। কিছু সময় আগে রাহিকে কল দিয়ে বলেছি। কিছু সময় পরে দেখি রাহিও চলে আসছে। ওর সাথে কথা বলতেছি, এমন সময় একটা মেসেজ আসলো যা থেকে আমার সবকিছু থমকে গেল। নিতুর নাম্বার থেকে মেসেজ ছিল। এমন কিছু হবে আমি ভাবতে পারিনি। কি হয়েছে ওয়াকিল? এমন করে কি দেখছিস মোবাইলে? মেসেজ। কে দিছে মেসেজ? নিতু। কি লেখা আছে এতে? নিতু বলেছে ও প্রেগনেন্ট আর আমাকে চলে যাওয়ার জন্য বলেছে। ওয়াও ওকিল, এটা তো খুশির খবর। আমার জন্য খুশির না। কি বলিস এসব? তোর মাথা খারাপ হয়ে গেছে? এত বড় খুশির খবর পেয়েও তুই বলছিস খুশির না? আমি এমন কিছু চাইনি। আচ্ছা এখন বাসায় যাই, রাত্রি ট্রেনে চলে যাবি আবার। ফিরে যাওয়ার জন্য এখানে আসেনি। ওয়াকিল, কি বলিস এসব? তোকে তো আসল ঘটনা বলাই হয়নি। চল, যেতে যেতে সব বলবো। গাড়িতে করে রাহির বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। আর আমার সাথে ঘটে যাওয়া সবকিছু রাহিকে বলতে লাগলাম। কথাগুলো বলার সময় আমার চোখের বাঁধ ভেঙে জল পড়তে লাগলো। আজ কোনো মতেই কমছে না চোখের জল পড়া। রাহির বাসায় চলে আসলাম। ও এখানে একাই থাকে পড়াশোনার জন্য। ওর পরিবার কাজের সূত্রে অন্যথায় থাকে। বাসায় এসে গোসল করতে গেলাম। চোখের কিছু নোনা জল পানির সাথে মিশিয়ে দিয়েছিলাম। গোসল শেষ করে এসে দেখি রাহি নাস্তার ব্যবস্থা করেছে। নাস্তা করে শুয়ে পড়লাম। এখানে 2টা রুম আছে, তাই কোনো সমস্যা হবে না থাকতে। হঠাৎ নিতুর কথা মনে পড়ে গেল, তাই সাথে সাথেই ফোন হাতে নিয়ে দেখি নিতুর অনেক মেসেজ খুলতেই নিতুর কাছে যেতে বলেছে, কিন্তু আমি তো আর যেতে পারবো না। তাই মেসেজের কোনো রিপ্লাই দিলাম না। ফোনের গ্যালারিতে চলে গেলাম।
নিতুর সাথে কাটানোর সময় সবগুলো পিকচার দেখতে লাগলাম। অনেক হাসি খুশির সময় ছিল। বিভিন্ন সময় পিকচার দেখে অজান্তে ঠোঁটের এক কোণে হাসি ফুটে উঠল। পিকচার দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে কেটে গেল 5 দিন। 5 দিন পর এখন দেখি নিতু শুধু মেসেজ দিয়ে চলেছে। আমার দেখে চোখের জল ফেরা ছাড়া আর কিছুই করতে পারি না। আজ আবার নিতু মেসেজ দিছে, তুই চলে আয়, না হলে আমি মরে যাব। একা একা আর ভালো লাগছে না আমার, প্লিজ তুই চলে আয়। ওর এই মেসেজ দেখে আমার বুকটা মোচড় দিয়ে উঠলো। এ কি বলছে নিতু? ও মরে যাবে? না, এটা কখনো হতে পারে না। নিতু মরে গেলে আমার সন্তানের কি হবে, আর আমার কি হবে? নিতুকে মেসেজ দিলাম, প্লিজ এমন কথা বলিস না। আমি আসবো কিনা জানি না, তবে তুই আমার সন্তানের কোনো ক্ষতি করিস না। আমার সন্তানের জন্য হলেও তুই বেঁচে থাক। আমি একদিন আসবো তোর কাছে। সেদিন তোকে আর আমাদের সন্তানকে আমার কাছে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেব। মেসেজ সেন্ড করে মোবাইল রেখে চলে গেলাম বেলকনিতে। এতদিন হয়ে গেল একটা মেসেজের অপেক্ষায় আছি, কিন্তু সেই মেসেজ এখনো আসে না। কেন? মনে হয় আমার সেই স্বপ্ন পূরণও হবে না। এটা যদি না হয় তাহলে আমি কি করব আর কতদিনই ভেবে থাকবো? চিন্তা করে কোনো কিছুর কুলকিনারা পাচ্ছে না, মাথায় কিছু আসছে না। এইভাবে তো দিন যাবে না, কোনো একটা কাজ তো করতে হবে, না হলে চলবে না। অন্যের ঘাড়ে চাপা হয়ে কতদিন থাকা যায়? রায়ের সাথে কথা বলে দেখতে হবে কিছু একটা করতে পারে নাকি আমার জন্য। ও রুমে চলে গেলাম। রাহি রুমে নেই, বাইরে কোথাও গেছে মনে হয়। রাহির জন্য অপেক্ষা করতে লাগলাম। বিকেলবেলা রাহি বাসায় আসলো। আমি ড্রয়িং রুমে বসেছিলাম। দুপুরের খাবার খেয়েছিস? ইচ্ছে করেনি। ফ্রিজে খাবার রাখা ছিল তো, গরম করে খেয়ে নিলি না কেন? দেখেছি খাবার ইচ্ছে ছিল না, তাই খাইনি। সারাদিন এভাবে মন খারাপ হয়ে থাকলে চলবে? আমি বলি কি, তুই বাসায় চলে যা, সব ঠিক হয়ে যাবে। না রে, আর বাসায় যাওয়ার ইচ্ছে নেই আমার। তাহলে ভাবি আর বাচ্চার কি হবে? একটা প্ল্যান আছে, দেখি কি হয়। তার আগে তুই আমার জন্য কোনো একটা কাজের ব্যবস্থা করে দে। কি প্ল্যান বল আমায়। সময় হলে বলবো, আপাতত একটা কাজের ব্যবস্থা করে দে। হঠাৎ করে কোনো কাজ পাওয়া যাবে না তো। একটু চেষ্টা কর। রেস্টুরেন্টে কাজ করতে পারবি? কি কাজ করতে হবে? কাউন্টারে বসে খাবার বিল নেওয়া। যদি পারিস তাহলে আমার পরিচিত আছে। সমস্যা নেই, পারবো। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। পারবো, কোনো সমস্যা নেই। তারপর রাহি চলে গেল ওর রুমে। সন্ধ্যার পরে আমাকে নিয়ে চলে গেল সেই রেস্টুরেন্টে। ওর মামার এটা। কথা বলে আসলাম, কাল থেকে চলে যাব। পরের দিন থেকে কাজে লেগে গেলাম। মোবাইলটা সারাদিন সাইলেন্ট করে রাখি। সারাদিন কাজেই চলে যায়, আর রাত হলে সব কষ্ট ঘিরে ফেলে আমায়। 15 দিন পরে সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো নিতুর দেওয়া মেসেজগুলো দেখতে লাগলাম। হঠাৎ একটা মেসেজ দেখতে পেলাম। হ্যাঁ, আজ এতদিন পরে সেই মেসেজ আসছে, যার জন্য এতদিন বসেছিলাম। দেরি না করে রাহির কাছে গেলাম। গিয়ে রাহিকে জড়িয়ে ধরলাম। ও আমার কাণ্ড দেখে হা হয়ে আছে। কি হয়েছে, এত খুশি কেন আজ? আমার যে প্ল্যান ছিল সেটা হয়ে গেছে। ও, তা কি সেটাই বল। আমি অস্ট্রেলিয়ার স্কলারশিপ পেয়েছি। ওয়াও, অভিনন্দন। কখন অ্যাপ্লাই করলি? আমাকে কিছুই বললি না। 2 মাস আগে করেছি, আর এতদিনের অপেক্ষায় ছিলাম। তাহলে এখন বাসায় যা। না রে, বাসায় যাব না, এখান থেকে চলে যাব। ভাবির সাথে দেখা না করে চলে যাবি? হ্যাঁ, প্রতিষ্ঠিত হয়ে তারপর যাব। এখন তুই আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দে। আচ্ছা, সমস্যা নাই। 1 মাসের মধ্যে সবকিছুর ব্যবস্থা করে ফেললাম। অস্ট্রেলিয়া যাওয়ার আগে নিতুকে একটা মেসেজ দিয়ে আসছি। নিতু, আমি চলে যাচ্ছি অস্ট্রেলিয়া। স্কলারশিপ পেয়ে সবাইকে বলিস আমার জন্য দোয়া করতে। নিজের শরীরের প্রতি খেয়াল রাখিস, আর আমার সন্তানেরও খেয়াল রাখিস। 5 বছর পরে আসবো, ভালো থাকিস। আমি এসে যেন আমার সন্তান আর সন্তানের মা দুজনকেই সুস্থ অবস্থায় দেখতে পাই। এই বলেই ফোন অফ করে দিলাম। রায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। 5 বছর পর পড়াশোনা শেষ হয়েছে 1 বছর আগে। একটা জবও পেয়েছি উচ্চমানের। নিতুকে নেওয়ার জন্য এসেছি আজ দেশে। কিছু সময় আগে বিমান ল্যান্ড করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমান থেকে নেমেছি, এখন বাইরে এসেছি, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। রাহিকে কল দিয়ে বলেছি বাসায় কল দেওয়ার জন্য। এদিক ওদিক তাকাতে লাগলাম। হঠাৎ করে কে যেন আমায় ঠাস করে জড়িয়ে ধরলো। এ আর কেউই না, আমার ডেঞ্জারাস বউ। পাগলিটা কান্না শুরু করে দিছে। নিতু এখন বাসায় যাবি নাকি এখানেই থেকে যাবি? চুপ, তুই একটাও কথা বলবি না। আমার সন্তান কোথায়? সাথে নিয়ে আসিসনি? সবাই আসছি। সামনে চেয়ে দেখি সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে। ছোট্ট 2টা বাচ্চা দেখছি। 2টাই কি আমার নাকি? কিছুই বুঝতেছি না। সবাই আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। এই 2টা কি আমাদের? ওই মেয়ে আমাদের, আর ছেলেটা ভাইয়ার। এই বলে নিতু আমার মেয়েটাকে আমার কাছে এনে দিল। দেখতে একেবারে নিতুর মতো হয়েছে। মনে মনে চিন্তা করলাম, এদেরও বিয়ে ঠিক করে রাখলে কেমন হয়। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হয়ে গেল। কেমন এসে জানাতে বলবেন না।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন। অসুস্থতার কারণে কিছুদিন নতুন গল্প আপলোড করা হয়নি, তো কেউ মনে কষ্ট পাবেন না। আল্লাহ হাফিজ।